আহ, জনাব রাশেদ চৌধুরী, বীর প্রতীক। স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি ইলিয়াস, তোমাকে অনেক ধন্যবাদ যে তোমার এই অতি পরিচিত এবং পপুলার শোর মাধ্যমে তুমি আমাকে আমন্ত্রণ করেছো এবং তোমার মাধ্যমে আমি বাংলাদেশের এবং দুনিয়ার সব জায়গার লোকজনের কাছে কিছু বলার সুযোগ পেয়েছি, তার জন্য তোমাকে ধন্যবাদ। স্যার, আপনাকে তো দেখতে খুবই হ্যান্ডসাম লাগছে। অনেক বয়স হয়েছে। আগের বার আসলে আমাদের মেজর ডালিম, উনিও তো অনেক হ্যান্ডসাম, তারপরেও আমার মনে হয় মতো চশমা টশমা পরে আসলে আওয়ামী লীগের লোকজন আরেকটু বুকের ভেতরে চিনচিন করতো। তো আগে বলে রাখি যে স্যারের চোখে একটু সমস্যা। সেটা আমি একটু বলে রাখি তাইলে, সেটা যাতে আমি আমার মানে দর্শকদের কাছে ও শ্রোতাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, কারণ আমি কালো চশমা পরে আছি। কারণটা হলো কিছুদিন আগে আমার দুই চোখেই ক্যাটারাক্ট সার্জারি হয়েছিল। এই জন্য মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাকে একটু কালো চশমা পরে থাকতে হচ্ছে, গ্লেয়ার একটু অসুবিধা হয় চোখে। সেই জন্য আমি একটু আমার দর্শক শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ। জি স্যার, আমরা প্রশ্নে চলে যাই। আপনার কথা শোনার জন্য মানুষ অধীর আগ্রহে আছে, অতএব আমার মনে হয় আপনার বক্তব্য শোনা উচিত। আমার বেশ কয়েকটা প্রশ্ন আছে। সেই প্রশ্নের মধ্যে শুরুটাই যদি করি, যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, সে মুক্তিযুদ্ধে আসলে আপনি কার ডাকে আসলেন? আমরা যেটা শুনেছি যে শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছিলেন মুক্তিযুদ্ধে আসার জন্য। আসলে মুক্তিযুদ্ধে আপনি কিভাবে পার্টিসিপেট করলেন? কারণ আপনি তো তখন পাকিস্তানে ছিলেন। ধন্যবাদ ইলিয়াস। প্রথম কথা বলে রাখি, তুমি আমার বলো আমি হ্যান্ডসাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অত হ্যান্ডসাম নাই এই বয়সে। আমার বয়স হলো 78 ইয়ার্স। এই বয়সে যতটুকু সুস্থ থাকা যায়, যতটুকু ভালো থাকা যায়, অতটুকুই আছি। তবুও তোমার প্রশংসার জন্য অনেক ধন্যবাদ। যাই হোক, তোমার প্রশ্ন হলো আমি মুক্তিযুদ্ধ কখন কিভাবে জয়েন করলাম। ফ্র্যাঙ্কলি স্পিকিং, পারিবারিক সূত্রে আমি প্রথম দিক দিয়ে একটু পাকিস্তানপন্থী ছিলাম। পশ্চিম পাকিস্তানে ছিলাম যুদ্ধ যখন শুরু হয় 71-এ, সিয়ালকোটে প্রথম। যেহেতু আমি বললাম তো একটু পাকিস্তানপন্থী ছিলাম, পাকিস্তানিরা যেভাবে পূর্ব পাকিস্তানের যেসব ঘটনাবলী হচ্ছে ওইগুলো পাকিস্তানি পেপারে যা দেখতাম, পাকিস্তানি ভাষ্যে যা শুনতাম, সেগুলোই বিশ্বাস করতাম প্রথম দিক দিয়ে। এবং আমিও চাইতাম যে পাকিস্তান টিকে থাকুক, পাকিস্তান শক্ত হোক, এরকম আমার একটা ইচ্ছা ছিল। আর ফ্র্যাঙ্কলি তাও তখনকার দিনে আমি পলিটিক্সও খুব একটা জড়িত ছিলাম না। নিজকে আমি একজন সৈনিক হিসাবেই ভাবতাম এবং সৈনিক হিসাবে আমি নিজে কর্ম চালিয়ে যেতাম। এমনই সময় মে মাসের প্রথম দিকে মনে হয়, আরেকটা জিনিস হলো, তখন কিন্তু পশ্চিম পাকিস্তানে কোনো বিদেশি পেপার আসা সব ব্যান ছিল। আর সঠিক খবর ইন্ডিয়ার ওসব নিউজ বিবিসি নিউজে মাঝে মধ্যে যা ছিটেফোঁটা খবর আসতো, ওগুলো তাদের ব্যাখ্যা ছিল অন্যরকম, যে এগুলো সব মিথ্যা বলতেছে। আমিও বললাম তো, যেহেতু একটু পাকিস্তান বলতে ছিলাম, আমি ওগুলো মোটামুটি বিশ্বাস করতাম। তখনই মে মাসের একদিন বিদেশ থেকে গোপনে পাঠানো কিছু পেপার ক্লিপিং আমি পেলাম। সেই পেপার ক্লিপিং ছিল মানে নিউজউইক, টাইমস, হেরাল্ড ট্রিবিউন, গার্ডিয়ান, এসব বিখ্যাত ইন্টারন্যাশনাল পেপার ক্লিপিং ছিল। তো ওগুলা পড়লাম। ওগুলার ভিতরে ছিল যে 25 মার্চ থেকে বাংলাদেশে কি হয়েছে, হত্যাযজ্ঞ, যে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে পাকিস্তান মিলিটারি বাংলাদেশে কি করেছে, এগুলোর খবরগুলো আমি দেখলাম অনেকগুলা। পড়ে শুধু একবার না, আমি বারবার ওটা বারবার পড়লাম, কারণ আমার মাথা খারাপ হয়ে গেছে পড়ে, যে আমি এতদিন পর্যন্ত কি বিশ্বাস করে আসছি, কি জেনে আসছি, আর এখানে কি সব লেখা। আর এসব ইন্টারন্যাশনাল নিউজগুলা অবিশ্বাস করার কোনো মানে কারণ নাই, কারণ তারা মিথ্যা বলবে কেন। আরেকটা জিনিস হলো, 25 মার্চের আগে অবশ্য শুনেছি যে অনেক বিদেশি জার্নালিস্টদেরকে সরে যেতে বলছে বাংলাদেশ থেকে, তবুও অনেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ছিল এবং তারা এসব খবর টবর সংগ্রহ করে বিদেশে পাঠাইতে সম্ভব হয়েছে, তার মাধ্যমে তারা এসব জানতে পেরেছে। ওসব খবরগুলা পড়ে সত্যি বলতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি মানে
মানে কয়েকদিন পর্যন্ত আমি ঘুমাতে পারিনি। আমার মাথার মধ্যে তখন হচ্ছে আমি নিজেকে ধিক্ষার দেওয়া শুরু করলাম যে এই পাকিস্তান এই পাকিস্তান সামরিক বাহিনী আমার দেশে আমার লোকজনের কাছে এমন কাণ্ড ঘটাইতেছে, আর আমি তাদের প্রতি লয়ালি অনুগত হিসাবে তাদের চাকরি করতেছি, তাদের এখানে থাকতেছি। আমি তখন যখনই চোখ বন্ধ করতাম, আমি কয়েকদিন পর্যন্ত ঘুমাইতেই পারিনি, চোখ বন্ধ করতাম, ওসব কাহিনী পড়ে মনে হতো আমার চোখের সামনে দিয়া লাশ ভাসতেছে, আমার চোখের সামনে সেসব হত্যাযজ্ঞের কাহিনী দেখতেছি। তারপরে মানে চোখ বন্ধ করলে মনে হয় যে মা বোনদের আহাজারি কান্নাকাটি আমি শুনতে পাইতেছি। কয়েকদিন পর্যন্ত আমার মাথার মধ্যে এরকম ছিল। তারপর আমি সিদ্ধান্ত নিলাম, তখন আমার একটা বিরাট পরিবর্তন আসে গেল। ঠিক সিদ্ধান্ত নিলাম যে আমি এই দেশে থাকতে পারি না। আরো চিন্তা করলাম যে বাংলাদেশে এসব যা হচ্ছে, আরো মুক্তিযুদ্ধ হচ্ছে, সংগ্রাম চলছে, আমি ধারণা নিয়ে মানে এটা আমার বদ্ধ ধারণা হয়ে গেছে বাংলাদেশ একদিন হবে, ইটস ম্যাটার অফ টাইম, 1 বছর 2 বছর 10 বছর যতদিন হতে হয়ে যাবে। একটা বিপ্লব শুরু হলে সেই বিপ্লবটা বন্ধ করা যায় না। যা বাংলাদেশে হচ্ছে সেটা বিপ্লব চলতেছে। এখন যখন বাংলাদেশ হবে, আমি দেশে যাব, আমার পরিবার হবে, তখন আমি কিন্তু ম্যারিড ছিলাম না, পরিবার হবে, আমার বাচ্চা কাচ্চা হবে। তখন একদিন তারা হয়তো যদি জিজ্ঞেস করে, দাদা বাবা তুমি 71-এর যুদ্ধের সময় তুমি একজন সেনাবাহিনীর মানে সদস্য ছিল, কি করছিলে, তোমার কি রোল ছিল, আমি কিভাবে বলবো? আমি কিছুতেই বলতে পারবো না তাদেরকে যে আমি পাকিস্তানিদের পক্ষে, পাকিস্তানের পক্ষে এই হত্যাযজ্ঞে বা এদের সহায়ক হিসেবে ছিলাম। এটা আমার পক্ষে বলা সম্ভব হবে না। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে থাকতে পারবো না, আমাকে যেতে হবে। তো তারপরে কয়েকটা অ্যাটেম্প নিয়েছি, এবং আমার ইনফ্যাক্ট আমি আগে কিন্তু এয়ারফোর্স ক্যাডেট ছিলাম, কিছুটা প্লেন চালাচ্ছি বলতাম। তখন একটা উদ্ভট আইডিয়া ছিল যে আমি একটা প্লেন নিয়ে যদি চলে যেতে পারি, এবং সেই উপলক্ষে আমি ডিগ্রোড, করাচিতে ডিগ্রোডও গেছিলাম। সেখানে প্লেন টেনের অবস্থান দেখে দেখে এমন একটা উদ্ভট ধরনের কল্পনা করছি যে আমি যদি গোবরে যাই চলে উড়ে যেতে পারি। কিন্তু পরে ওসব দেখলাম এটা বটে, ওটা সম্ভব না, চলে আসছি। তার শিয়ালকোটেও আমি 2 বার পথের দিকে মানে বাই রোডে যাওয়ার, প্রথমবার যাই দেখি যে বর্ডারে তখন খুব মানে সৈন্য সামন্ত অনেক। তার কিছুদিন আগে, 1 সপ্তাহ আগেই তখন বিরাট একটা দল শিয়ালকোট থেকে পালিয়ে মানে ভারতে যায় গেছে। তাদের মধ্যে ছিল মেজর মঞ্জুর, মেজর তাহের, ক্যাপ্টেন মেজর জিয়াউদ্দিন, ক্যাপ্টেন গনি, এরা সব একটা গ্রুপ মিলে তারা ছিল। এটা বিরাট একটা মানে কমোশন ক্রিয়েট হয়ে গেছে মানে পাকিস্তানে তখন। অর্থাৎ ওই অঞ্চলে যারা কেউ আর ভাগতে না পারে, একবারে ভালো করে বর্ডারে বর্ডারে তখন ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে। তো প্রথম দিন যখন আমি চেষ্টা করলাম মিলিটারি দেখে, আমি ফেরত চলে আসছি। দ্বিতীয় যখন আবার চেষ্টা করলাম, অনেক হাঁটতে 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 একটা সুবেদারের কাছে ধরা পড়ে আবার ফেরত চলে আসলাম। ওই সুবেদার, সে আবার সামারাদার আমাকে আগে থেকে চিনতো, শিয়ালকোটেরই। সে আবার যশোরে চাকরি করছে, এবং সে বাংলাদেশদের প্রতি তার একটা দুর্বলতা আছে। সে আমাকে বললো যে স্যার আমি আপনাকে চিনি, আমি আপনার এই যে পালাতে চাচ্ছেন, আমি এটা কাউকে রিপোর্ট করবো না, আপনি আপনার ইউনিটি ফেরত চলে যান। যাই হোক, আমি চলে আসছি। তারপরে আমার বদলি হয়ে গেল লাহোরে আসলাম। তখন লাহোরে আসার পরে নতুন জায়গা, বর্ডার আমি চিনি না। আমি এখন একটু ভান করলাম যে আমি একবারে পুরাপুরি পাকিস্তানি একজন সৈনিক, যাতে আমার কমান্ডার এবং অন্যান্যদের আমি বিশ্বাস অর্জন করতে পারি, এবং আমি আই ওয়াজ সাকসেসফুল। কিছুদিন পরে, 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আমাকে বর্ডারে পাঠানো হলো অ্যাজ এ FOO, যেটা বলে ফরওয়ার্ড অবজারভেশন অফিসার, যেটা আর্টিলারির। আমি তখন আর্টিলারিতে ছিলাম। আর্টিলারির যে ফরওয়ার্ড ইনফ্যান্ট্রির সাথে থেকে এনিমি পজিশনে বোমা আনার, যারা আনে তাদেরকে ফরওয়ার্ড অবজারভেশন অফিসার বলে। সেখানে গেলাম। সেখানে যে আমি কিছুদিন খুব মানে নিজের কাজ বাংকার বানানো বা অন্যান্য যেসব কাজ আমার দরকার এগুলো করেছি। করে আবার সিইও একদিন আসছে, আমার মানে ওসি একদিন আসছে, সেটার সাথে তারা খুব খুশি। স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার, বলো। এই আলোচনাগুলো আমরা খুব বেশি করতে চাই না, কারণ দর্শকদের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তো এটা জাস্ট আপনি কিভাবে আসলে ওই জায়গায়। ওকে সরি। এনিওয়ে, অনেক বহুত মানে পরিকল্পনা আছে, ওগুলো আমি ডিটেল যেতে চাই না। শেষ পর্যন্ত মরি হয় একটা জিপ চালিয়ে, আমি নিজের, আমার যে জিপ ছিল একটা আমেরিকান শক্ত জিপ চালিয়ে এই ডিপ্লয়মেন্টের মাধ্যমে, আমার ব্যাকগ্রাউন্ড ছিল বাঙালি, তাকে সাথে নিয়ে এই মানে রাত্রেবেলা অন্ধকারে বর্ডার ক্রস করে আমি ভারতে চলে গেলাম। তবে অ্যাগেইন এটা এত সোজা ছিল না, বেশ
অনেক প্ল্যান ট্যান করে অনেক অসুবিধার মধ্যে বিপদও পড়েছি কয়েকবার, অনেক সন্দেহ হয়েছে অনেকের মধ্যে, এগুলো সব এড়ায় টেড়ায় আমি একটু সাকসেসফুল হয়েছি। এবং ভারতে গিয়ে কাসু রিভারে আমি আবার জিপ পড়ে গেছিলাম, আমার ব্যাকম্যানকে বাইরেতে বললাম, আমি জিপের নিচে পড়ে গেলাম, অনেক মরতে মরতে বেঁচে গেছে। যাই হোক, ওই পাড়ে গিয়ে ভারতে গেলাম, ভারতে রাজৌকে ক্যান্টনমেন্ট প্রথমে, তারপরে ফিরোজপুর ক্যান্টনমেন্ট, সেখান থেকে দিল্লি, দিল্লিতে মানে সপ্তাহখানেক ইন্টারোগেশন, তারপর সেখান থেকে আমাকে পাঠানো হলো মুজিবনগরে। মুজিবনগরে জেনা জিয়ার সাথে আমার, সরি, ওসমানী সাহেবের সাথে আমার সাক্ষাৎ হয়। সেখান থেকে উনি আমাকে পাঠালেন প্রথম আগরতলা, আগরতলা থেকে মাসিমপুর, শিলচর, শিলচর থেকে মাসিমপুর। মাসিমপুরে যখন আসি, নাম্বার 4 সেক্টর হেডকোয়ার্টার, ওখানের কমান্ডার ছিলেন কর্নেল সিআর দত্ত। উনি আমাকে বিকালবেলা আমাকে রিসিভ করলেন। আমার সাথে ছিল আরেকজন সেকেন্ড লেফটেন্যান্ট সাজ্জাদ আলী জাহের, সেও আর্টিলারি। তো আমাকে উনি ওয়ার্মলি ওয়েলকাম করে আমার রাত্রেবেলা কোথায় থাকবো জায়গাটা দেখাই দিলেন। আমি সেখানে গেলাম। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরে আমার পাশের রুম থেকে একটা পরিচিত গলার আওয়াজ পেলাম। তো আমি সেই রুমে গেলাম দেখা করার জন্য, উনি কে। তো যে দেখি যে অন্ধকার, অন্ধকার মানে সন্ধ্যা হয়ে যাইতেছে, আলো অন্ধকারের মধ্যে দেখি একজন ভদ্রলোক আদাস অবস্থায় আছেন। উনি কথা বলছেন সিআর দত্তর সাথে, উনি বসে আছেন, দত্তদা দত্তদা বলে কথা বলছেন। তো আমি গিয়ে আমি সালাম দিলাম, সালাম দিয়ে পরিচয় দিলাম। পরিচয় দেওয়ার পরে তো উনি উঠে বসলেন, বসে আমার হাত শেক করে বললেন, ও ইউ আর দি ওয়ান, তুমি আমার আর্টিলারি কমান্ডার হিসাবে এসেছো। তখন কিন্তু আমার ওনার নামটা আমার তখনও মাথার মধ্যে আসতেছিল না। আমার পিছনে পিছনে সাজ্জাদ আসছে, সাজ্জাদকে আমি পরিচয় করে দিলাম যে যখন আমি সাজ্জাদকে পরিচয় করে দিই তখনই কিন্তু আমার নামটা ইমিডিয়েটলি মাথার মধ্যে এসে গেছে, মেজর জিয়াউর রহমান। তো আমি পরিচয় করে দিলাম মেজর জিয়াউর রহমান। তারপরে উনি যখন বলছে, আমি ওনার র্যাঙ্ক দিলাম, উনি এখন আর মেজর নাই, উনি যখন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, তখন আমি বললাম সরি লেফটেন্যান্ট কর্নেল, ইটস ওকে, বসো। আমি বসলাম, সাজ্জাদ চলে গেছে। বসে কিছুক্ষণ কথা টথা বলে জিজ্ঞেস করলেন যে কেমনে আসছো, কিভাবে আসছো, সব জিজ্ঞেস করলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি যেই পথে আসছি পাকিস্তান থেকে, উনি দেখলাম যে ওখানকার পথঘাট উনি সব চিনে, ওসব গ্রাম টাম সব উনি চিনে। আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনি এগুলো জানেন কিভাবে? 65 ওয়ারে আমি ওখানে ছিলাম, আমি ওখানে ফার্স্ট বেঙ্গলের অফিসার হিসেবে যুদ্ধ করেছি, এবং সেই যুদ্ধে জিয়াউর রহমান সিতারা হেলালে জুরাত দ্বিতীয় সর্বোচ্চ উপাধি পেয়েছেন সেই যুদ্ধে। আমি ওখানে যদি আমি সব জানি, অর্থাৎ আমি যেদিক দিয়ে আসছি উনি পুরোপুরি এদিক জানেন। যাই হোক, তারপরে সেদিন সন্ধ্যা আমরা খেয়ে দিয়ে উনি আমাকে বললেন, ওনার হেডকোয়ার্টার ছিল কৈলাসহরে, উনি ওখানে চলে যাবেন। যাওয়ার আগে উনি বললেন যে তুমি তোমার ইউনিটে যাও, আমি ইউনিটে যেখানে হবে এটা কুকিত একটা ছোট জায়গা, সেখানে যাও, তুমি টেক দি স্টক টেকিং, ফাইন্ড আউট তোমার কি লাগবে, কি আছে, এখন 2-1 দিনের মধ্যে তুমি আমার সাথে দেখা করো, আই উইল সি হোয়াট আই ক্যান ডু। অ্যান্ড আমি আমার আর্টিলারিটিকে আমি যথাসম্ভব তাড়াতাড়ি এটাকে তৈরি করে যুদ্ধে যাওয়ার জন্য আমরা রেডি করতে হবে। কারণ ইতিপূর্বে যা আর্টিলারি, জেড ফোর্সের আর্টিলারি এর আগে ছিল না, ওই মাঝে মধ্যে 2-1টা মনে হয় ইন্ডিয়ান সাহায্য নিত, ওগুলো হি ওয়াজ নট ভেরি হ্যাপি উইথ ইট, অ্যান্ড হি ওয়ান্টেড টু হ্যাভ হিজ ওন আর্টিলারি ফোর্স। এই জন্য হি ওয়াজ ইনসিস্টিং টু গো সি মি উইদিন শিল্ড। যাই হোক, তারপরে যুদ্ধ শুরু। আর্টিলারি আমি দিনে শর্ট টাইম আর্টিলারি তৈরি করে আমরা যুদ্ধে গেলাম। যুদ্ধ প্রথম অপারেশনটা আমার মনে আছে বড় লেখাতে আমরা করি, লাঠিটিলা অঞ্চল থেকে বড় লাথায় করি। আশ্চর্যের বিষয় এবং সুখের বিষয় হলো, প্রথম অপারেশনটাই দ্য মোস্ট সাকসেসফুল। আমার আর্টিলারি, দ্য ফার্স্ট শট অফ মাই আর্টিলারি ফেল অন এ কনসেন্ট্রেশন অফ পাকিস্তানি, যারা এই বেঙ্গলের উপরে আক্রমণ করতে তৈরি হইতেছিল, এবং সাথে সাথে এই সাম্বো বলে তসনস করে ফেলেছে। অনেক কাহিনী অনেক অতীতে বলতেছে। তারপর সেখান থেকে শুরু করে আমরা মানে সিলেটের তারপরে ছাতক, মৌলভীবাজার, জুড়ি, এইসব অঞ্চল হয়ে সিলেটের শেষ যুদ্ধটা আমাদের সিলেটের ওখানেই হয়। তো আমার ফাইনাল আমাদের পজিশন ছিল সিলেটের উপকণ্ঠে সুরমা নদীর দক্ষিণ পাশে। আমি ইউজুয়ালি গ্রামের ছেলে, এই জন্যই গাছ কাছে চড়তে পারি। তো আমার মনে আছে সুরমা নদীর দক্ষিণ পাড়ে বিরাট একটা গাছের উপরে উঠে আমি অবজারভেশন হিসাবে, আমার বাইনোকুলার আছে, ম্যাপ আছে, আর ওয়াকি টকি সেট দিয়ে আমার নিচে যে সিগনালার, আমি তাকে কমিউনিকেট করি, সে তার ওয়্যারলেস দিয়ে গান পজিশনে কমিউনিকেট করে, মানে গোলাপ ফালানোর। সেখানে সেই গাছের উপর থেকে আমি উঠে মানে শুনেছি যে পাকিস্তান এটা কনসেন্ট্রেট করতেছে সিলেটের উত্তরে, কয়েক মাইল উত্তরে একটা কলেজে।
এবং সেটা আমি উপরে উঠে ওটা দেখতে পেরে ওটার ম্যাপ গ্রিড দিয়ে পাঠিয়ে দিলাম, এবং ওখানে গোলাবর্ষণ দ্যাট ওয়াজ মাই লাস্ট অপারেশন আর কি। গোলাবর্ষণ করার পরে মাঝখান দিয়ে বাই দ্যাট টাইম মেজর রশিদ আমার ইউনিটে জয়েন করেছে। জয়েন করার পরে উনি আমাকে ওই গোলাপ বর্ষণের মাঝখানেই বললো যে রাশেদ, পাকিস্তানি দেওয়ার সাজা দেওয়ার দরকার নাই, দে আর সারেন্ডারিং। আমি বললাম যে স্যার আমি তো কোনো কিছু শুনি নাই, আমি মাত্র রেডিওতে শুনলাম। তখন আমি বললাম যে আপনি কি কমান্ডারের কাছ থেকে কোনো নির্দেশ পেয়েছেন, মানে জিয়াউর রহমানের কাছ থেকে কোনো নির্দেশ পেয়েছেন? কারণ আমি এখনো পাই নাই, আমি খবরটা ইয়েতে রেডিওতে পেয়েছি। আমি বললাম যে আমি তো গোলাগুলির আওয়াজ এখনো চতুর্দিকে শুনতেছি, মানে যুদ্ধ এখনো মানে শেষ হয়েছে বলে মনে হয় না। যাই হোক, তবুও আমি বললাম যে আমি দেখি, আমি আরো কয়েক রাউন্ড সালবো ওখানে ফালায়, আমি তারপর সিজ ফায়ার করে বন্ধ করে নিচে নেমে আসছি। দ্যাট ওয়াজ মাই লাস্ট পজিশন অফ দ্য ওয়ার। এই মাঝখানে কিন্তু অনেক যুদ্ধ টুদ্ধ আছে, এত কিছু বলার সময় নাই। বিভিন্ন দুঃখের কাহিনী আছে, ভালো কাহিনী আছে। আপনি প্রায় 9 মাসের গল্প বলে ফেললেন মানে কয়েক মিনিটে। আমার কোশ্চেন হচ্ছে যে এই যে লম্বা একটা জার্নি ছিল আপনার, সেই পাকিস্তান থেকে এত লম্বা এত দূর আসলেন, এর মাঝখানে মানে আওয়ামী লীগের লোকজনের সাথে দেখা হয়নি, বা তারা কোথায় ছিল? কাউকে কি বাংলাদেশে এই যুদ্ধের মাঠে কাউকে পেয়েছেন কিনা? প্রথম হলো আওয়ামী লীগের দুই একজনকে, ওই যে মুজিবনগরে যখন আসি ওখানেই এই দুই একজনের সাথে যা পরিচয় হয়, দেখা হয়। তো পলিটিক্যালি আমার মুজিবনগরে আমি ছিলাম মাত্র কয়েক ঘন্টা, অতএব ওই কয়েক ঘন্টার মধ্যে আমার অত লোকজনের সাথে পরিচয় হয় নাই। তখন ক্যাপ্টেন নূর ছিল ওসমানীর এডিসি, পুরানা বন্ধু মানুষ, তাকে দেখছি। আর অফিসার ম্যাচে দুই একজন অফিসারকে দেখছি। ইনফ্যাক্ট শেখ কামাল, মুজিবের ছেলে, নতুন কমিশন পেয়ে এসেছে, হি ওয়াজ ডিটেন টু লুক আফটার মি এট মুজিবনগর। তাকেও আমি জানতাম না, চিনতাম না, কথা বলা চলে জানতে পারলাম যে সে মুজিবের ছেলে। তো কোনো পলিটিক্যাল এলিমেন্টের সাথে আমার কোনো দেখা হয়নি। আর যুদ্ধক্ষেত্রে আমি যখন আমাকে কলকাতা থেকে আগরতলা পাঠায়, অনেক কাহিনী আছে। আগরতলা রাত্রে এসে পৌঁছার পরে আমরা পাশে একটা মুক্তিবাহিনী ক্যাম্পে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। ওখানে আমার সাথে আমি এখানে আমার সাথে আরো 10-12 জন ইনফ্যান্ট্রি 5 বেঙ্গল রেজিমেন্ট থেকে, তারা সিয়ালকোট থেকে পালিয়ে আসছে, তারা আমার সাথে ছিল। আমাকে ওদের ইনচার্জ করে পাঠানো হলো। তো ওই ক্যাম্পে ছিলাম রাত্রেবেলা। তো সেখানে কিছু পলিটিক্যাল লোকজনের সাথে দেখা হলো ক্যাম্পের ভিতরে, যুদ্ধের ময়দানে নয়। এবং সের মধ্যে ছিল আমাদের চাঁদপুরের মিজানুর রহমান চৌধুরী, ইনি আমার দূর সম্পর্কের আত্মীয়, ওনার সাথে দেখা হলো। তারপরে এমনকি আমার অঞ্চলে হাজীগঞ্জের যে এমপি ছিল ডক্টর আব্দুল সত্তার, ওনার সাথেও দেখা হইলো। উনি কিন্তু আমার শিক্ষক ছিলেন, শাস্ত্র পড়াতেন আমাদের হাই স্কুলে আমি যখন পড়তাম। ওনাদের সাথে দেখা হইলো। এবং অনেক লোকজন, যুব সম্প্রদায় অনেককে দিলাম, তারা সবাই আমার কাহিনী শুনতে চায়, আমি কেমনে পালায় আসলাম এইসব কাহিনী। সারা রাত বড়দের কাছে কাহিনী বলেছি। ওখানে কিছু পলিটিক্যাল এলিমেন্ট দেখলাম, ওখানে আরাম করতেছে, খাইতেছে। তো মিজানুর রহমান চৌধুরী বড় একজন, উনি হয়তো নিজের কাজকর্ম বলার জন্য বলছে যে ভাই আমি কয়েকটা ক্যাম্পের ইনচার্জে আছি, এগুলো সব দেখাশোনা করি, তুমি যাও, তোমার যেখানে তোমাকে পোস্টিং করছে কয়েকদিন পরে তোমার ওখানে আসবো, দেখা করব, আমাকে বলে দেন। তারপরে চলে আসলাম। যখন আগরতলা আমাদের হেডকোয়ার্টারে আসলাম, লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব, উনি ছিলেন ন্যাশনাল কমান্ডার ওখানে। উনি আলাপ আলোচনা করার পর খুব ভালো আলোচনা করার পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার আমি তো ভাবছি যারা বাংলাদেশ থেকে ভাইগে আসছে এরা সবাই যুদ্ধ করতেছে সামনে, কিন্তু এখানে এই যে ক্যাম্পে গত রাত্রে আমি দেখলাম যে সব বসে বসে আরাম করছে, খাচ্ছে, দাচ্ছে, এরা যুদ্ধে যাচ্ছে না কেন? তখন উনি বলেন যে দেখো আসে, তুমি তো নতুন আসছো, তুমি এখনো জানো নাই, অনেক সবাই যুদ্ধ করার জন্য আসে নাই, অনেকে বিভিন্ন মানে বাঁচার জন্য, আক্রমণ থেকে বাঁচানো, পাকিস্তান আরামে আসার জন্য এখানে থাকতেছে। মাঝে মধ্যে আমাদের মিলিটারি কমান্ডাররা আসে রিক্রুট করার জন্য, কেউ যায় না। ইভেন আমিও পরে আমার লাঠির জন্য লোকজনের জন্য কয়েক জায়গায় গেলাম, খুব একটা সাড়া পাইনি, 2-1 পাইছি, সব পাইনি। তো এই পলিটিক্যাল এলিমেন্ট ওখানে। আর আমি যেদিন আগরতলা আসি সেদিন আবার একটা সেক্টর কমান্ডার আশেপাশে কমান্ডারদের মনে একটা কনফারেন্স ছিল, এই জন্য আমি ওদিন সফিউল্লাহ, খালেদ মোশাররফ, আই থিঙ্ক মেজর কি জানি বলে রফিক, এদের সবার সাথে আমার ওদিন দেখা হয়। এমনকি শেখ মুজিবের ছোট ভাই শেখ নাসের সাথে ওদিন দেখা হলো, ল্যাংড়া খোড়া, উনিও। তখন আলাপ আলোচনা ওদেরকে ভালোই ছিল। আমার সেদিনই একদিন পরে আমাকে পাঠায় দেওয়া হলো শিলচর, তারপর মাসের পর চলে গেলাম। আর যেই তোমার অরিজিনাল প্রশ্ন, কোনো রাজনৈতিক না, আমি ছিলাম ফ্রন্টে, সম্মুখ যুদ্ধে। ওখানে আমি কোনো রাজনৈতিক বৃত্ত কাউকে দেখি নাই। আর আমি জেড ফোর্সে ছিলাম, আমরা পুরাপুরি আমাদের
সেনারাই ছিল। আর রাজনৈতিক এলিমেন্ট যদি ছাত্র থাকে, ওরা দে হ্যাভ অলরেডি বিন, মানে আমাদের সাথে জড়িত হয়ে গেছে। আর সৈনিক হিসাবে আমি তাদেরকে যেতাম। মানে স্যার আমরা তো ধরেন এই যে এই পাঠ্যপুস্তক থেকে বাংলাদেশের যে গত 15 বছরের যে ইতিহাস, সেখানে জেনেছি যে জিয়াউর রহমান হচ্ছে পাকিস্তানের পক্ষে কাজ করেছে, আর শেখ মুজিব আর শেখ পরিবার এই আওয়ামী লীগের লোকজন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এইটা আপনি একজন মানে রণাঙ্গনের যোদ্ধা হিসেবে আপনার মনে হয়েছে? ইলিয়াস, এটা আমার কাছে একটা উদ্ভট মানে কারো কল্পনা উদ্ভট মনে হয়, কারণ আমি জিয়াউর রহমানের সাথে ছিলাম। আমি দেখেছি জিয়াউর রহমান কিরকম একটা নিবেদিত লোক ছিল। তারপর তার আগে জিয়াউর রহমান যে স্বাধীনতার ডাক দিয়েছেন ওটা পাকিস্তানে থাকতে আমি শুনেছি, কিন্তু আসার পরে এইসব নিয়ে আমরা কোনো আলাপ আলোচনা করি। বাট আই নিউ যে মানে জিয়াউর রহমান কি ছিলেন। আর জিয়াউর রহমান আরেকটা জিনিস হলো, ওনাকে আমি পিএমএ থেকে দেখেছি। আমি যখন ক্যাডেট ছিলাম হি ওয়াজ এন ইনস্ট্রাক্টর। আমার সরাসরি ইনস্ট্রাক্টর ছিলেন না, কিন্তু অন্য অন্য মানে গ্রুপের ইনস্ট্রাক্টর ছিল, বা দেখা সাক্ষাৎ মাঝে মধ্যে হতো এই আর কি, কিন্তু সরাসরি ওনার কাছে। কিন্তু ওনার গলার আওয়াজ মানে দৃঢ়, ওটা আমি চিনতে পারি। এই জন্যই যখন উনি কথা বলতেছিলেন পরিচিত আওয়াজ শুনে আমি ওই মাসিমপুর ক্যাম্পে দেখতে গেছি, কারণ ওনার আওয়াজ চিনতাম। তখন থেকে ওনাকে জানি। তারপরে যুদ্ধের সময় আই বিকেম ভেরি ক্লোজ টু হিম, বিকজ প্রথম দিন থেকেই আমি যখন আমার মানে আর্টিলারির ওই কামানগুলো নিয়ে ট্রেনিং এর প্রায় প্রত্যেক দিনই উনি আসতেন। কৈলাসহর আমার ক্যাম্পের থেকে বেশি দূরে ছিল না, কুকিতলে বেশি দূর ছিল না। উনি প্রত্যেক দিন আসতেন, দেখতেন, বিকজ হি ওয়াজ ভেরি কিন টু সি দ্যাট আমাদের আর্টিলারি অ্যাকশনে যায় যত তাড়াতাড়ি। উনি একদিন আমাকে বলেছেন, উনি উনি আর্টিলারি এর আগে ছিল না, মানে ইন্ডিয়ান আর্টিলারি মাঝে মধ্যে উনি ডাকতেন, কিন্তু দে আর নট ভেরি এফেক্টিভ অ্যান্ড ইজ নট ভেরি হ্যাপি উইথ। অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং হি ডিডন্ট ওয়ান্ট টু টেক মাচ হেল্প ফ্রম ইন্ডিয়া। হোয়াট এভার ন্যূনতম যা দরকার এর বাইরে উনি নিতে চান না। তো এই জন্য উনি যত সম্ভব তাড়াতাড়ি ওনার নিজের আর্টিলারি নিতে চাইলেন। তো এই ক্ষেত্রে জিয়াউর রহমানকে আমি যুদ্ধের সময় দেখেছি। কেউ যদি বলে যে উনি, ওই যে আমি শুনেছি উনি যুদ্ধ করে না, এই করে নাই, সেই করে নাই, উনি পাকিস্তানের পক্ষ করছে, এটা মানে পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না। একটা কথা আমি একটু তোমাকে একটু একদিন সন্ধ্যাবেলা দেখতেছি, আমি ফ্রন্ট পজিশনে গেছিলাম, সেখান থেকে ফেরার তারপর দেখি লম্বা মানে দেখি যে ট্রাকে করে সৈন্যবাহিনী যাইতেছে, সব ওজি, মানে ইন্ডিয়ান অলিভ গ্রিনের ইউনিফর্মে। তো আমি ভাবলাম এরা ইন্ডিয়ান হবে। কিছুক্ষণ পরে দেখি যে না, এরা আমাদের বাঙালি, কথাবার্তা বাঙালি বলতেছে, যাচ্ছে ট্রাক একটার পর একটা। আর কিছুক্ষণ পর দেখি জিয়াউর রহমান আসতেছে জিপের মধ্যে। তো জিয়াউর রহমান আমাকে দেখলেন, আমাকে দেখে উনি আমি সেলিউট করলাম। তো উনিও থামলেন আমাকে দেখে তার কারণে আমি বললাম যে স্যার এরা কারা। তো প্রাউডলি হি সেড দে আর ইউর ফার্স্ট বেঙ্গল, মানে উনি ওরা যুদ্ধের সম্মুখের দিকে যাচ্ছে আর কি। তো আমি বললাম স্যার কোথায় যাচ্ছে? দে আর গোয়িং টু দ্য ফ্রন্ট। তখন আমি একটু রাগ হয়ে গেলাম, স্যার তাহলে এম আই নট পার্ট অফ ইউ, ওয়াই আই এম নট গোয়িং? তো উনি বলো যা থাকো, আসো আমার সাথে আসো করে আমরা একটা উপরে টিলার মধ্যে বসলাম। যে উনি বসে বলে যে লেট মি সি, আমার এই ট্রিপগুলো পার হোক, তারপর সেখান থেকে তো আমরা দেখলাম আর কি। ওনার সাথে তখন আলাপ সালাপ করে আমি যা বুঝতে পারলাম যে মানে অনেক আলাপ সালাপ হলো সেদিন পরে। তারপর সেখান থেকে উনি আমাকে বললো যে ওকে ইউ আর অলসো জয়নিং। সেদিন রাত্রে আমি আমার আর্টিলারি নিয়ে ডিপ্লয়েড করে যুদ্ধে গেলাম আর কি। তো জিয়াউর রহমান সম্পর্কে আমরা সারা জীবন এরকমই শুনেছি। গত 15 বছরে যেই ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে সেটা অন্যরকম, এই জন্য প্রশ্নটা করলাম। আরেকটা প্রশ্ন আছে, আমি কালকে ফেসবুকে আপনার এই ইন্টারভিউটা হবে এটা আমি সবাইকে জানিয়েছিলাম এবং সবার কাছে প্রশ্ন জানতে চেয়েছিলাম যে আপনার কাছে কি ধরনের প্রশ্ন করতে চায়। এর মধ্যে বেশ কিছু মানুষ একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নটা যদি আমার পরে ছিল, যেহেতু জিয়াউর রহমান সাহেবের এটা আসলে আমি জামায়াতের বিষয়টাও এখানে উল্লেখ করতে চাই, যে প্রশ্নটা মানুষ আপনার কাছে করতে বলেছে আমাকে, যে এই যে মতিউর রহমান নিজামী থেকে শুরু করে এরা যুদ্ধের সময় আমাদের সামনে যেই সিনারিও ভাসানো হয়েছে যে তারা মেয়েদেরকে ধর্ষণ করেছে, পাকিস্তানি ক্যাম্পে নিয়ে বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে তুলে দিয়ে এসেছে, তারপরে মানে হোল জামায়াত ইসলামী অ্যাজ এ পার্টি, আপনার এটার ভূমিকাটা ওই সময় আপনি কেমন দেখেছেন? ইলিয়াস, সত্যি বলতে কি ওই সময় আমার কোনো পলিটিক্যাল এলিমেন্টদের সাথে কোনো যোগাযোগ আমার ছিল না। আমি জয়েন করার সাথে সাথে আমি জেড ফোর্সে ছিলাম জিয়াউর রহমানের, আমি সামনে ছিলাম, যুদ্ধের ময়দানে ছিলাম, আমার ইউনিট নিয়ে ব্যস্ত ছিলাম, অন্যান্য ইনফ্যান্ট্রি ইউনিটের সাথে আমার দেখা সাক্ষাৎ। কোনো পলিটিক্যাল এলিমেন্ট কেউ আমাদের ক্যাম্পে আসে নাই, কারোর সাথে আমার কোনো দেখা হয়নি। যতটুকু আলোচনা হয়েছে ওই মুজিবনগরে, তারপরে আগরতলায়, এই অতটুকুই ওই কয়েকজনের সাথে, তারপরে আমার কোনো পলিটিক্যাল এলিমেন্টের সাথে আলাপ হয়নি। আর আমাদের ক্যাম্পে আশেপাশে কোনো মানে
কেউ আসে না কোনো পলিটিক্যাল এলিমেন্ট। অতএব যুদ্ধের সময় আমি এদের সাথে দেখতে পাইনি। পরবর্তী পর্যায়ে বাংলাদেশের পরে অনেক কাহিনী শুনেছি যে এই যে রাজাকার কে কি করেছে টরেছে, কিছু বিশ্বাস করেছে, কিছু বিশ্বাস উপযুক্ত নয়। এগুলা তখনকার সময় আমি কিছু দেখতে পারি। আপনাদের কাছে এই অভিযোগ আসে নাই যে জামাত ইসলামের লোকজন এই যে রাজাকাররা মেয়েদেরকে তুলে নিয়ে পাকিস্তানিদের কাছে দিচ্ছে, তারপরে এরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, মানে যুদ্ধের মাঠেই তো তারা তো একটা পার্ট ছিল, আপনাদের বিপরীত পক্ষে অবস্থান নিয়েছিল, তো তাদের সাথে কখনো আপনাদের যুদ্ধ টুদ্ধ হয় নাই? নো, 71 আমার ওরকম কোনো অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা অন্তত আমি যেখানে ছিলাম, মানে আমাদের বাংলাদেশের পূর্বাঞ্চলে, ওখানে আমার নজরের তত কথা হলে আমি ছিলাম সম্মুখ যুদ্ধে। পিছনে কে কি হয়েছে কোনো ক্যাম্পে ট্যাম্পে আমি খুব একটা জানি, দু একবার রিক্রুট করার জন্য গেছি, দু একজনে, আমার কোনো পলিটিক্যাল এলিমেন্টের সাথে আমার কোনো যোগাযোগ হয়নি, আমি জানি না, আমি বলতে পারবো না। এগুলো পরবর্তী পর্যায়ে বাংলাদেশ হওয়ার পরে বিভিন্ন অনেক কাহিনী টাহিনী শুনেছি, কিন্তু আমার যুদ্ধের সময় কারোর সাথে এরকম কোনো মোলাকাত হয়নি, দেখা হয়নি। না, ঠিক আছে। জি স্যার, আমরা শুনেছি যে আপনাদের সাথে জামাত ইসলামেরই সবচাইতে বেশি যুদ্ধ হয়েছে। রাজাকাররা খুব অর্গানাইজ একটা বাহিনী ছিল, তাদের অস্ত্র ছিল পাকিস্তানিরা। নট ইন মাই এরিয়া, নট ইন মাই জেড ফোর্স। যেখানে জেড ফোর্সের সাথে আমি ছিলাম, জিয়াউর রহমানের ফোর্সের সাথে আমি সরাসরি কানেক্টেড ছিলাম, 8 বেঙ্গলের সাথে, এবং পরোক্ষভাবে আমার মানে আর্টিলারি সাহায্য আমি দিছি 3rd বেঙ্গল এবং 1st বেঙ্গল। মানে আমার সাথে এমন কোনো পলিটিক্যাল এলিমেন্টের তখন কোনো দেখা সাক্ষাৎ হয় নাই, থাকতে পারে, বাট আমার সাথে কোনো, আমি বলছিলাম না। আমি সত্যি কথা বলতে কি, আমি যুদ্ধের একটু শেষের দিকে জয়েন করাতে আই ওয়াজ টু বিজি ইন দ্য ফ্রন্ট লাইন, দেখার আমার সুযোগ হয়নি। মূল প্রশ্নে চলে যাই স্যার, 15ই আগস্ট কেন ঘটালেন স্যার? 15ই আগস্ট বলতে গেলে ভাই অনেক কাহিনী আছে। আমরা যারা যুদ্ধ করেছি তাদের মনের ভিতরে অনেক, তাদের মনের মধ্যে অনেক, সরি, তাদের সমস্যা হচ্ছে না স্যার, আমাদের আমার এই ডিস্টার্ব করতেছে একটা ব্যাপারে। সরি। তো যুদ্ধক্ষেত্রে আমার ওরকম কোনো কারোর সাথে কোনো পরিচয় হয়নি, দেখা হয় নাই। পরবর্তী পর্যায়ে অনেক কাহিনী শুনেছি, কিন্তু কোনো, আমি সম্মুখ যুদ্ধে ছিলাম, তো পলিটিক্যাল এলিমেন্টের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হয়নি, আমি বলতে পারবো না এই ব্যাপারে কিছু। সরি, তোমার প্রশ্নটা কি ছিল? 15ই আগস্ট। ও 15ই আগস্ট, সরি। 15ই আগস্টে অবভিয়াসলি যারা যুদ্ধ করেছে তাদের আশা আকাঙ্ক্ষা অনেক, দেশ কি হবে, ভবিষ্যৎ কি হবে, সেই হিসাবে একজন ইয়াং অফিসার হিসাবে তো আমার মনের মধ্যে এরকম ছিল। কিন্তু যুদ্ধের পরবর্তী পর্যায়ে অবস্থা পরিস্থিতি দেখে আমরা অনেক হতাশ হয়ে গেছি, যে পলিটিক্যাল গভর্নমেন্ট যেভাবে চালাচ্ছে, যেভাবে চলতেছে, মনে হয় দেশের মধ্যে একটা লুপ্তরাজ অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে। তারপরে পরিস্থিতি বাংলাদেশে 72, 73, 74, 75-এ কি হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। ম্যানমেড দুর্ভিক্ষতে কি পরিস্থিতি হয়েছে আমরাও সেটা জানি, দেখেছি। এই পরিস্থিতিতে কিছু একটা করা যায় কি না, এই নিয়ে আমরা ইয়াং অফিসাররা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতাম। হয়তো সিনিয়রদের মধ্যে আলাপ হইতো, কিন্তু কেউ এটা শেয়ার করতাম না। আফটারঅল এগুলা মানে গোপনে বলা হতো, গোপনে আলোচনা করা হতো। তো 75-এর যে ঘটনাটা ঘটে, এটা আগে থেকে কল্পনা ছিল। তারপরে বাকশাল হওয়ার পরে মুজিব যখন বাকশাল করে, তখন এটা আরো একটু ভালোভাবে চিন্তা ভাবনা শুরু করা হলো। আর আমি বলি, আমি কিন্তু মূল পরিকল্পনার সাথে খুব একটা জড়িত ছিলাম না, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতাম। আর তখন আমার চাকরিও নাই, বাইরে, মানে অবস্থা, তারপর আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, যে কিছু একটা রোজগার করার জন্য ধান্দা টান্দার মধ্যে ব্যস্ত ছিলাম। তবে ক্যান্টনমেন্টে যেতাম, বন্ধু বান্ধবের সাথে আলাপ হতাম। মোস্টলি আমার ইউনিট ছিল টু ফিল্ড, তখন টু ফিল্ডের সিও ছিল রশিদ, যে 15ই আগস্টে ছিল, সেই রশিদের সাথে আলাপ সালাপ করতাম, আমার জনের সাথে আলাপ করতাম। আর ইউনিটে যেতাম কোনো অর্ডার টর্ডার নিয়ে, যদি কিছু একটা কন্ট্রাক্ট ব্যবসা করতে, এটাই ছিল। খুব একটা মানে সন্তোষজনক ছিল না, পয়সা করি না, এই ব্যবসা করতে তো পয়সা লাগে। অনেক বন্ধু বান্ধবের কাছে গেছে যারা ব্যবসায় প্রতিষ্ঠিত ছিল, তাদের কাছে সাহায্য চাইছি, খুব একটা মানে আশাবাঞ্ছক সাহায্য পাইনি। যাই হোক, এরকম পরিস্থিতিতে আমার মনে হয় একদিন রশিদের সাথে আলাপ করতেছিলাম, দেশের অবস্থা এসব নিয়ে আলাপ সালাপ করতেছিলাম। তো রশিদ আবার একটু কথাটা কম বলে, চাপাচ্ছে, বেশি কথা বলে না। তো বলার সময় বললো যে, তুমি কি ঢাকার বাইরে কোথাও যাওয়ার প্ল্যান আছে? আমি না, ঢাকাতে আছি। তো 7টা খানিক আগে, 15ই আগস্টে, তখন বললো যে ঠিক আছে, ঢাকায় থেকো।
তো আমি তখন বুঝতে পারি নাই, তখন কি আমি ভাবছি আমি অর্ডার টর্ডার নেওয়ার চেষ্টা করতেছি, হয়তো উনি আমাকে বড় একটা অর্ডার দিবেন, এই জন্য বলতেছে ঢাকায় থাকতে। তারপরে আমি ভুলে গেছি, আমি নিজের কাজে কাজে ব্যস্ত। 15 তারিখে রশিদ হন্য হয়ে আমাকে খুঁজতেছে। সে আমি যেখানে থাকি আমার শ্বশুর বাড়িতে, সে জায়গায় সে চিনে। আসছিল দুপুরবে একবার, আমাকে পায়নি, কথাটা তো বলে চলে গেছে। মেজর নূরকে লাগাইছে আমার পেছনে আমাকে খুঁজে বাইর করতে। সারাদিন নাকি তারা আমার ফোন করছিল। আমি সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে ঢুকতেছিলাম, এমন সময় আমার এক শালি ফোনে ছিল, সে বলে যে ধরেন উনি আসতেছে, বলে আমাকে ফোন দিল। দেখলাম যে অপর দিকে মেজর নূর। তো মেজর নূর সাথে শারিয়ার আছে। স্যার শারিয়ার, আমি আপনার সাথে একটু দেখা করতে আসতে চাই, আপনি কি আছেন? হ্যাঁ আছে, আসো। ওরা চিনে আমাকে, জানে আমার কোথায় থাকি তাও জানে। তারপরে শারিয়ার এবং নূর তারা মানে আশেপাশে কোথায় ছিল, 5-10 মিনিট পরে তারা আসলো আমার শ্বশুরবাড়িতে। ওরা চাটা খাইলো, মধ্যেই তারা আমাকে তখনও কিছু বলে না, বলছে স্যার আমরা একটু এক জায়গায় যাবো, মানে আপনি আমাদের সাথে আসেন। তো আমি ঠিক আছে, আমি এটাও তো সিরিয়াসলি কিছু নেই। তো যেহেতু আমি এখন যাব, আমার শ্বশুরবাড়ির লোকজন ওদেরকে বোঝানোর জন্য বলছে যে অ্যাকচুয়ালি ডালিম অসুস্থ, হাসপাতালে আছে, তাদেরকে আমরা দেখতে চাইতেছি। আমি ঠিক আছে। মাঝখানে নূর আমার কানে কানে আমাকে বললো, স্যার আপনার কাছে কি ইউনিফর্ম আছে? আমি বললাম যে আছে একটা, কোথায় আছে ওদের খুঁজে বের করতে হবে। ওই ইউনিফর্ম সাথে আমার বউ শুনতে পাইছে, কেন আমাকে ইউনিফর্মের কথা বলছে, এই নিয়ে হুলস্থুল কাণ্ড কারখানা। তখন ওদের সন্দেহ হলো আমরা অন্য কোনো একটা মিশনে যাচ্ছি, আমাদেরকে যেতে দেবে না, এই বিপদের মধ্যে আমাকে ফেলতে দেবে না আমারে। তখন ওরা কাহিনী বানানোর জন্য বলছে অ্যাকচুয়ালি একটা নাটক হবে, নাটকে একটা ইউনিফর্মের দরকার, আমাদের কাছে নাই, এই জন্য চাইছিলাম, ঠিক আছে ইউনিফর্ম বাদ দেন। এটা মানে কাহিনী এমনভাবে জোড়াতালি দেওয়া হলো যে এটা বিশ্বাসযোগ্য ছিল না। তারপরে বললো যে স্যার আপনি যদি না যেতে চান ঠিক আছে আপনি চলে যাবেন। জানো আমি যাবো। তবু আমি প্রত্যেকটা, আমার ওয়াইফ আমার ধরে রাখছে, আমাকে যেতে দেবে না, আমার শাশুড়ি এরা, তবু আমি যেহেতু আমি কমিট করেছি, কারণ ওদের সাথে বন্ধু, আমি যাবো। একমাত্র ব্যক্তি যিনি চুপচাপ ছিলেন আমার শ্বশুর, বয়স্ক মানুষ, প্রাক্তন ইঞ্জিনিয়ার। উনি পরবর্তী পর্যায়ে শুনে উনি বলেছেন রাশেদকে যেতে দাও, কারণ আমার রাশেদের উপর বিশ্বাস আছে, সে এমন কোনো কাজ করবে না যাতে মানে খারাপ কিছু হয়, ভালো যদি কিছু করতে চায় ভালোর জন্যই করতে চাইতেছে, তার পুরাপুরি বিশ্বাস ছিল আমার উপরে। তারপর সেখান থেকে চলে আসলাম। আসার পরে পথের মধ্যে তখন শাহরিয়ার একটা ফক্সওয়াগন গাড়ি ছিল, শাহরিয়ার গাড়ি চালাচ্ছিল, আমি আর নূর পাশে। শাহরিয়ার কথা বলছে, শাহরিয়ার আবার নিজেকে একটু বেশি বিদ্যান মনে করে, লম্বা চোড়া লেকচার দিতে লাগলো দেশে এই অবস্থা সেই অবস্থা, আমি অলরেডি জানি। তখনও পুরাপুরি সে বলছে কিছু একটা করতে চেষ্টা করছে, এরকম একটা ভাবখানা পেলাম আর কি। তখন শাহরিয়ারের বাসায় আসলাম, সেখানে দেখলাম যে মেজর ডালিম আছে। মেজর ডালিমের কিছুক্ষণ পরে পাশা আসলো, হুদা আসলো, এদের সবার সাথে পরিচয়। খিদা লাগছে খুব, ওই যে শাহরিয়ারের বাসায়, ওখানে আমরা রাতে খেলাম। খাওয়ার পরে মতো রাত্রে 10টার দিকে আমরা, তখন আমি মোটামুটি বুঝতে পারলাম যে কিছু একটা হতে যাচ্ছে, তবু আমি ডিটেল কিছু জানি না। আমরা সবাই মিলে, ডালিম এবং শাহরিয়ার দুজনে গাড়ি মিলে আমরা গেলাম কুর্মিটোলা এয়ারপোর্টে। তখন কুর্মিটোলা এয়ারপোর্ট অ্যাবান্ডান্ট, 10 বছর থেকে পয়সার অভাবে এটার কাজার অগ্রগতি হতে পারে নাই। সেই একটা খালি জায়গাতে রাত্রেবেলা আমরা ওখানে বসে আছি। অ্যাকচুয়ালি উই আর ওয়েটিং ফর জয়দেবপুর থেকে 16 বেঙ্গলের আসার কথা, লেফটেন্যান্ট কর্নেল আমিন আহমদ চৌধুরীর আন্ডারে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, ওদেরকে রিসিভ করার জন্য অপেক্ষা করতেছি। 1 ঘন্টা পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি, আসে না। ইতিমধ্যে রশিদ আসছে একবার, রশিদ আসে আমাকে দেখে খুব খুশি, আমার একবারে মানে হাত শেক করে বলে যে থ্যাংক ইউ তুমি আসছে। আমি রশিদ কিন্তু আমার শ্বশুর বাড়িতে গেছিল দুপুরে আমাকে খোঁজার জন্য, পাইনি। সারাদিন সে হন্য হয়ে আমাকে খুঁজতেছে। এই জন্য যে টু ফিল্ড আমার হাতে গড়া লোক, টু ফিল্ড যুদ্ধের সময় আমরা একত্রে ছিলাম, টু ফিল্ডের সবাই আমার প্রতি লয়াল, আমি তাদেরকে যা বলবো তারা আমার কথা শুনবে, এই জন্যই সে আমাকে খুঁজতেছিল। তারপরে বললো যে আমি হ্যাপি তো তুমি আসছো। তো আমি বললাম স্যার আমি এখনো কিচ্ছু জানি না, কি আমরা সব কিছু জানতে পারবা, থাকো সবাই সাথে। আমার সাথে এসে চলে গেছে, বিকজ হি ওয়াজ ভেরি টায়ার্ড দ্য হোল ডে। রশি চলে গেছে। আমরা ঘন্টাখানিক ওখানে অপেক্ষা করে যখন দেখলাম যে 16 বেঙ্গল আসতেছে না, এখন চিন্তা করতেছি ওয়েদার, কারণ 16 বেঙ্গল ইজ এ ইনফ্যান্ট্রি ইউনিট, বিগ ইউনিট। আর বাকি আমাদের যে লান্সার্স এবং আর্টিলারি, ওরা অল্প 200-300 লোকজন, ওইদিকে এত বড় একটা অপারেশন করা যাবে কিনা, এই জন্য 16 বেঙ্গলের আমাদের দরকার ছিল। কিন্তু আমরা 16 বেঙ্গল যত আসতে পারে নাই, তখন চিন্তা করতেছিলাম আমরা কি ওয়েদার উই শুড অ্যাবান্ডন ইট, কারণ এখনো সময় আছে, আমরা নিজের জায়গায় চলে যেতে পারবো, কাউ কিছু বলবে না। তখন কিছুক্ষণ পরে আমি বললাম যে না, আমার মনে হয় উই আর কমিটেড, এই খবর গোপন থাকবে না, আমরা
যা আছি এ দিয়ে আমরা চেষ্টা করি। আমার বিশ্বাস ছিল যে মনের ভিতরে যে আমরা কিছু একটা করতে যাচ্ছি, এটা আমরা সফল হব। তখন সবাই বললো যে ঠিক আছে, লেটস গো। তো ওখান থেকে আমরা ফার্স্ট বেঙ্গল ইউনিটে আসলাম। ফার্স্ট বেঙ্গল না, ফার্স্ট বেঙ্গল লান্সার্স, যেটা আর কি ট্যাঙ্ক ইউনিট। ওটা ট্যাঙ্ক ইউনিটটা তখন হলো এয়ারপোর্টের একবারে দক্ষিণ পাশে, ওখানে সংলগ্ন ওই জায়গাতেই। ওখানে সব জমা হইতেছে, টুফিল্ড আর্টিলারি ওখানে আসছে। আমরা ওখানে গেলাম, সব লোকজন ভর্তি এদিক ওদিক যেতেছে, তখনও বুঝতে পারি নাই কি হইতেছে। এক পর্যায়ে রশিদ আসলো, ফারুক আসলো, ওরা আলোচনা, বুঝতে পারলাম যে সেই রাত্রে কিছু একটা হতে যাচ্ছে, তখনও ডিটেল জানি না। তারপরে অফিসারদেরকে ডেকে ব্রিফ করা হলো কি হবে, কার দায়িত্বে কি থাকবে, এসব ব্রিফ করা হলো। পুরো অপারেশনের দায়িত্ব ছিল ফারুক, আর রশিদের দায়িত্ব ছিল পলিটিক্যাল এলিমেন্টদেরকে সঙ্গত করা, নিয়ে আসা। তো ফারুক প্রথম কয়েকটা টার্গেট সিলেক্ট করা হলো, যেমন মুজিবের বাসা, সানিয়াবাতের বাসা, রেডিও স্টেশন, শেখ বনির বাসা, এই কয়টা টার্গেট। কারণ আমাদের যে সীমিত সৈন্য সংখ্যা, এর বেশি আমরা টার্গেট দিতে পারিনি। হয়তো আরো টার্গেট নেওয়া যায়, তো আরো পলিটিক্যাল এলিমেন্টের যাওয়া যেত, কিন্তু এর বেশি আমরা নিতে পারিনি। অতএব টার্গেট কাটছাট করে এই 4-5টা নেওয়া হলো। তো প্রথম ফারুক মুজিবের বাসার দায়িত্ব দিতে চাইছিল অ্যাকচুয়ালি ডালিমকে। তো ডালিম একটু নিজের অপারগতা প্রকাশ করলো যে মুজিবের সাথে তার একটা বিশেষ সম্পর্ক আছে, সে ওখানে যেতে চায় না। তার অন্য কোনো কারণ থাকতে পারে, আমি জানি না, সে একটু অপারগতা দেখা দিল। কিন্তু যেহেতু এটা মেজর টার্গেট, এই জন্যই ফারুক কিন্তু ডালিমকে সেই দায়িত্বটা দিতে চাইছিল। আরেকটা কারণ হলো, মুজিবের বাসায় যে গার্ড, মানে প্রত্যেক বড় বড় জায়গাতে গার্ড ছিল, মুজিবের বাসায় যে মানে গার্ড ছিল, সেই গার্ড ছিল ফার্স্ট বেঙ্গল আর্টিলারির, কুমিল্লা থেকে আসছে। সে আর্টিলারির লোকজন, যারা ডালিমের ইউনিট, ডালিম সেই ইউনিটের সিও ছিল আগে। অতএব ওরা ডালিমকে চিনে, ডালিম ওদেরকে ইজিলি কনভার্ট করে আমাদের পক্ষে নিতে পারবে। এই জন্যই ডালিমকে মুজিবের বাসায় পাঠাতে চাইছিল। কিন্তু ডালিম অপারগতা বললো যে না, আমার ওখানে একটু অসুবিধা আছে, আমি যেতে পারবো না। আরো অনেক আছে, আমি এত ডিটেল যেতে পারি না। তখন নেক্সট পরবর্তী হলো হুদা, মেজর হুদা ছিল। হুদাও ফার্স্ট বেঙ্গল মানে আর্টিলারিতে ছিল, ফার্স্ট আর্টিলারির অ্যাডজুটেন্ট ছিল, সেও খুব পপুলার অফিসার। তখন হুদাকে বললো, হুদা রাজি হলো, ঠিক আছে আমি যাব। কারণ ফার্স্ট আর্টিলারি একজনকে ওখানে দেওয়ার কারণ হলো যে সামনে যে আর্টিলারি লোকজন গার্ডে আছে, যাতে তাদেরকে নিজেদের পক্ষে নেওয়া যায়, দ্যাট ওয়াজ দ্য মেইন ইন্টারেস্ট। তারপর হুদাকে দায়িত্ব দেওয়া হলো, হুদা গেল, হুদার সাথে আরো 2-1 অফিসার ছিল। তখন ডালিমকে দেওয়া হলো অন্য জায়গাতে, সেনিয়াবাতের বাসার আশেপাশে রেডিও স্টেশন, ওই অঞ্চলে তাদেরকে দায়িত্ব দেওয়া হলো। তো আর আমার দায়িত্ব ছিল রেডিও স্টেশনের জন্য ডালিমের আন্ডারে। ডালিমের আন্ডারে আমার 2টা গ্রুপ ছিল, একটা ছিল ওই মিন্টু রোড এরিয়াতে, পরবর্তী পর্যায়ে জানতে পারলাম যে ওটা সানিয়াবাতের বাসায়, আর হইলো রেডিও স্টেশন এই এরিয়াতে। আর ওভারঅল দায়িত্ব ছিল ডালিম। তো আমাদেরকে ব্রিফ করা হলো। ব্রিফ করা হওয়ার পরে ফারুক একটা ছোট্ট বক্তৃতা দিল। ফারুকও খুব একটা ভালো বাংলা বলতে পারে না, যতটুকু পারে এটা বক্তৃতা দিয়ে বললো সংক্ষিপ্ত যে এরকম ঘটনা করছে, এটা আমরা সহ্য করতে পারি না, আজকে আমাদের এটা কিছু করতে হবে, এবং সবাই এখন রয়েছে, আমরা আছি। তারপরে সবাইকে হাতিয়ে টাতিয়ে দেওয়া হলো। আমার ইউনিফর্ম ছিল না, মেজর মহিউদ্দিন কোথা থেকে একটা ইউনিফর্ম এনে দিল, কাঁধে র্যাঙ্ক ছিল কিনা আমি জানি না, ওটা পড়লাম। তারপরে আমরা সব রেডি টেডি হয়ে, অনেক কাহিনী আছে, অত লম্বা চড়া কাহিনীতে আমি যেতে চাই না। তো আমার মনে হয় 4টার দিকে, এমনি আমরা ওই এয়ারপোর্টে ঘন্টাখানিক আমরা সময়, 1 ঘন্টা 2 ঘন্টা সময় নষ্ট করেছি। আমাদের মনে হয় মুভের সময় ছিল 3টা বাজে, আমরা অলরেডি ডিলে হয়ে গেছি। আমরা 4টার দিকে রওনা দিছি সবাই। সামনের দিকে আমার মনে হয় ডালিম ছিল সামনে, তারপরে আমরা ট্রাকের মধ্যে, আমার আন্ডারে যে রেডিও স্টেশনে আমার দায়িত্ব হলো, রেডিও স্টেশন 2টা ট্রাক দেওয়া হলো। তার মধ্যে এক একটা ট্রাকের ভিতরে 30-40 জন লোক করে ঠাসাঠাসি ভাবে ছিল, এবং এই ট্রাকগুলো মোস্টলি টুফিল্ডের এবং ফার্স্ট লান্সারদের। তারপরে শারিয়ার ছিল আমাদের এই গ্রুপের মধ্যে, মেজর শারিয়ার ছিল, শারিয়ার আন্ডারও 2-3 ট্রাক ছিল। তো সামনে ছিল ডালিম। আমরা মানে ক্যান্টনমেন্টের ভিতর দিয়েই বেরিয়ে গেলাম। পিছনে পিছনে ট্যাঙ্কগুলো আসলো একটা একটা করে। অনেক কাহিনী আছে, এটা আমার ডিটেল যেতে চাই না। আবার কোনো বাধা বিপত্তি আমরা পাইনি। আমরা ভাবছিলাম হয়তো বাধা বিপত্তি আসবে, কিন্তু কিছু হয়নি। কারণ সবাই একটু আশ্চর্য যে এটা কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে। আরেকটা জিনিস হলো, সেদিন ইউনিভার্সিটিতে শেখ মুজিবের
কি মানে অনুষ্ঠান আছে, ছাত্রলীগের একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে মানে শেখ মুজিবের কনভোকেশন এক্সাক্ট কনভোকেশন কিছু যাওয়ার কথা। তো অনেকে মনে করছে ওখানকার ইয়ের জন্য মানে নিরাপত্তার জন্য এসব লোকজন ট্যাঙ্ক যাচ্ছে। তা আমরাও গেলাম। তা আমাদের সামনে ছিল ডালিমের পেছনে, তারপরে প্রথম ছিল আমার মনে হয় শাহরিয়ারের 2টা ট্রাক লোকজন তার দায়িত্বে, তারপরে 2টা ট্রাকের দায়িত্বে আমি ছিলাম। তো আমার টার্গেট, প্রত্যেকের টার্গেট আলাদা বলা আছে। তারপর বাকিরা ট্যাঙ্কগুলো তাদের দায়িত্ব দেওয়া হলো, কেউ এয়ারপোর্টে, কেউ মানে সেই ইয়েতে কি জানি বলে মিরপুর রোডের ওদিকে, কেউ বঙ্গভবনের ওদিকে, তারপরে কেউ জয়দেবপুর রাস্তা ওদিকে মানে এয়ারপোর্টের রাস্তার ওদিকে, ঢাকা ময়মনসিংহ রোড ওদিকে স্থাপন করা হলো। অত ডিটেল ওগুলো আমি তখন জানতাম না। শহরের বিভিন্ন মানে স্ট্র্যাটেজিক পজিশনে জন্য পাঠানো হলো, কিন্তু ট্যাঙ্ক পরে আছে। আগে আমরাই ট্রাকে করে আমরা আগে যাচ্ছিলাম। তখন মনে হয় তখন তো ঘড়ি আমার হাতে ছিল কিনা জানি না, আমরা তো ঘড়ি ধরে এসব করতে পারতাম না, সময় জ্ঞান খুব একটা ছিল না তখন, অন্ধকার ছিল। অন্ধকারে আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম। তারপরে যখন মিন্টু রোডের ওখানে মানে আমাদের প্রথম টার্গেটের কাছে আসার সময় প্রথম মানে একটা গাড়ি একটু খারাপ হয়ে গেল, যে শাহরিয়ারের আন্ডারে যে ট্রাক ছিল একটু খারাপ হয়ে গেল, কারণ তো লোকজন ওটাকে ধাক্কা দিয়ে ওটা কাছে টার্গেটের কাছে চেষ্টা করা হলো। আমার ট্রাক যখন আসলো আমি আমার লোকদেরকেও বললাম যে যাই ওদেরকে হেল্প করো। কিছুক্ষণ পরে হেল্প করে 5-10 মিনিট সময় নষ্ট করে দেখলাম যে কিছু হচ্ছে না। আমি আবার এদিকে আস্তে আস্তে ভোর হয়ে যাচ্ছে। অতএব আমি ডালিমকে বললাম আমি আমার টার্গেট চলে যাই, কারণ আমার দেরি হয়ে যাচ্ছে। ডালিম বলেছে যা তুমি চলে যাও। তো ওই 7-এর মধ্যে 2 ট্রাকে যা পাইছি 2 ট্রাকের মধ্যে ভরায় আমি আবার ডান দিকে টার্ন করে রেডিও স্টেশন থেকে চলে গেছি। এর মধ্যে শাহরিয়ারের লোকজন এবং আমার লোকজনের কিছু একটা মিক্স হয়ে যেতে পারে, এরা সবাই কিন্তু আর্টিলারির লোকজন। তারপর ওদেরকে নিয়ে আমি রেডিও স্টেশনে গেলাম 2টা ট্রাকে। আমার আগে ইনস্ট্রাকশন ছিল প্রথম ট্রাক লোকজন মানে 20-30 জন লোকজন যারা আছে প্রথমে তারা পুরা রেডিও স্টেশনে ঘেরাও করে নিবে, দ্বিতীয় ট্রাকে তারা আমার সাথে থাকবে, আমরা ভিতরে যাব। তো আমি যা করেছি সেটা হিসাবে খুব এভরিথিং ওয়াজ ভেরি স্পিডি, মানে সময় নষ্ট করে না। অলরেডি আমরা সময় নষ্ট করছি এয়ারপোর্টে, এখন আমাদের সময় নষ্ট করার সময় নাই। তারপরে অলরেডি আলো এসে যেতেছে। আমরা যখন রেডিও স্টেশনে যাই আমার মনে আছে অলরেডি আলো দেখা যাইতেছে লোকজন। আমি যখন আমার লোকজনকে নিয়ে রেডিও স্টেশনের সামনে গেলাম তখন ওখানে এমওডিসি বা পুলিশের কিছু গার্ড ছিল 7-8 জন। ওরা তো অ্যাকচুয়ালি মিলিটারি দেখে ভয়ে কেঁপে গেছে। আমি ওদেরকে যাবো, তোমাদের কোনো ভয়ের কারণ নাই, মিলিটারি হ্যাজ টেকেন ওভার। ওদের থেকে হাতিয়ারগুলো আমার একজনকে বললাম হাতিয়ারগুলো নিয়ে না, ওদেরকে একটা রুমের মধ্যে নিয়ে বসে রাখলাম। ওরা তো একবারে অ্যাকচুয়ালি খুব ভয় কাঁপতেছিল যে তোমাদের কোনো চিন্তা করো নাই, তোমরা আরামে বসে থাকো। সামনে একজন গার্ড রাখে দিলাম। তো আমার লোকজন নিয়ে আমি ভিতরে গেলাম। ভিতরে যায় ওই তখন ভোরবেলা তো রেডিও স্টেশন তখন মানে 6:30টার দিকে খোলে, এর আগে কিন্তু খোলে না। কিন্তু স্কেলেটন কিছু লোকজন ছিল, 2-4 জন টেকনিশিয়ান, বেশি লোকজনও ছিল না। তো ওরাও প্রথম একটু ঘাবড়ে গেল। তো ওদেরকে আমি এক্সপ্লেন করলাম যা মিলিটারি হ্যাজ টেকেন ওভার, আর্মি হ্যাজ টেকেন ওভার, আপনাদের কোনো চিন্তা নাই, আমরা রেডিও স্টেশনে একটু সব দেখতে করতেছি। ওরা দেখলাম যে সবাই খুব মানে হেল্পফুল, সবাই আমাকে কি কোথায় আছে দেখানোর জন্য আমাকে আমি বললাম আমি রেডিও স্টেশন যাবো, যেখানে আমার দায়িত্ব হলো ওটা ভাষণ দেওয়ার জন্য রেডি করা। ওই রুমে আমাকে নিয়ে গেল। আর আমার একজন সুবিধার ছিল, ওদেরকে বললাম আপনি বিভিন্ন জায়গাতে লোকজন বসে রাখেন, কেউ যেন কোনো যন্ত্রপাতি ধ্বংস করার চেষ্টা না করে। তখন আমরা জানতাম না তো কি কি, কিন্তু সবাই ছিল আমাদের সহায়ক। কিন্তু তখনও বুঝতে পারি না যে হয়তো কিছু বিপরীত শক্তিও থাকতে পারে। আমি বললাম সব জায়গায় লোক লাগাই দেন, কেউ যেন কোনো রকম ক্ষতি করতে চেষ্টা না করে। হয় না ইনশাল্লাহ। তারা আমি ওখানে গেলাম, চেক করতেছি ব্রডকাস্টিং এর সবকিছু ঠিকঠাক আছে কিনা। এবং যে একজন টেকনিশিয়ান ছিল ইয়াং, মানে হি ইজ ভেরি হেল্পফুল, সে দেখাই দিতেছিল। তো এমন এক পর্যায়ে আমার এক সুবিধার দৌড়ে আসা বললো যে স্যার রক্ষী বাহিনী। আমি তো একটু ঘাবড়াই গেলাম, কি বাবা রক্ষী বাহিনী আক্রমণ করলো নাকি? কারণ রক্ষী বাহিনী একটা ট্রাক যাইতেছিল, আমরা তাকে মানে ঘেরাও করে রেখে দিয়েছি। ভালো করছো। আমি বাইরে আসলাম, বাইরে এসে দেখলাম যে রক্ষী বাহিনীর লোকের একটু ভীত সন্ত্রস্ত ছিল। তাদের মানে একটা অ্যাকচুয়ালি ট্রাক না, একটা হাফ ট্রাকের মতো, বাইরে মনে হয় মানে গোটা 15-20 লোক হবে, আর সামনে একজন সুবেদার সাহেবকে নামতে বললাম। আমি ওকে বললাম, পরিচয় দিলাম যে আর্মি হ্যাজ টেকেন ওভার, এভরিথিং ইজ আন্ডার আর্মি কন্ট্রোল, আপনারাও কিন্তু আমাদের সাথে আসেন। তো সে বললো যে স্যার আপনাদের ভয়, বললো যে আমরা সাথে আছি। তখন আমি বললাম যে আপনার লোকদেরকে বলেন হাতিয়ার গুলা গাড়িতে রেখে নিচে নামে আসতে। ওরা সবাই নিচে নামে আসলো। আমার হাবিলদার আরো
আমার সাথে লোকজন আছে, তারা ওইগুলা দেখাশোনা করলো। তারা এসব লোকজন চতুর্দিকে মানে স্যার রক্ষী বাহিনীর লোকজন তো মানে শেখ মুজিবের মানে ইয়ে ছিল, শেখ তারা মুজিবের তারা যখন শুনলো যে আপনারা করেছেন, মানে তাদের প্রতিক্রিয়া কি ছিল? তারা কি কোনো উত্তেজিত হয় নাই? বা সেটা আমি একটু পরে আসতেছি ওদের প্রতিক্রিয়াটা। কিন্তু প্রথম চতুর্দিকে মিলিটারি দেখে ওই একটা ট্রাকের হাফ ট্রাকের লোকজন তারা কোনো কিছু করে, বরং আমি তো বললাম যে সুবেদার দেখলাম যে আমার কথা মতো মানে ওদেরকে লোকজনকে নামায় আর আমাদের একজন হাবালদারকে দিয়ে বললাম যে যেই রুমে ওই পুলিশের লোকজন ছিল ওদের ওই রুমেই রাখা হলো, একটু গার্ড বাড়ায় দিলাম, আর ওদের যে হাতিয়ার টাতিয়ার আছে হাতিয়ারগুলা ওরা নিজে নিয়ে নিলাম। তখন ওই সুবেদারকে আমি বললাম যে আপনাদের কোনো অসুবিধা নাই, লোকজনকে বললাম কোনো অসুবিধা নাই, আপনারা আরাম থাকেন, কোনো, কারণ রক্ষী বাহিনী সম্বন্ধে আমাদের একটু সংশয় ছিল। এই জন্য আমি সুবেদার সাহেবকে বললাম কোনো রকমের গন্ডগোল চেষ্টা করবে না, চতুর্দিকে কিন্তু আর্মি আছে, বাইরের টাইম ট্যাঙ্কও দুই একটা আমাদের চারিদিকে আসে গেছে, অতএব তারা সে বুঝতে পারছে পরিস্থিতি তাদের পক্ষে নাই। তার দুপুরবেলা যখন কারফিউ উঠানো হয় তখন এদেরকে আমি ছেড়ে দিচ্ছি, রক্ষী বাহিনী এদেরকে ছেড়ে দিচ্ছে। যাওয়ার আগে সে রক্ষী বাহিনীর সুবেদার আমাকে এসে একটা সেলিউট করে জড়ায় ধরছে, স্যার আপনারা আমাদেরকে বাঁচাইছেন, কারণ আপনারা যদি এটা না করতেন কদিন পরে লোকরাই আমাদেরকে বাড়ি ফেলতো, ধরে ধরে আমাদেরকে ফেলতো। এখানে একটা ছোট্ট একটা কাহিনী বলি। আমি চিটাগংয়ে ছিলাম 73-74-এ। তখন একদিন আমি 22 দিন বোস্তামি ক্যান্টনমেন্ট থেকে 22 দিন বোস্তামি রোড দিয়ে শহরের দিকে যাচ্ছি, দেখি যে অনেক বিরাট প্রসেশন কয়টা ট্রাকের মধ্যেও মানে পরে জানলাম যে এরা জাসদের লোকজন স্লোগান দিয়ে যাইতেছে পথে দিয়ে, একটা দুইটা রক্ষী ধরো, সকাল বিকাল নাস্তা করো, মানে স্লোগান দিয়ে যাইতেছে। অর্থাৎ রক্ষীদের উপরে মানুষ এমন বিতৃষ্ণা, তারা সেসব আকাম কুকাম করতেছে, খুন খারাপি করছে, এগুলা অজানা নয়, সবাই জানে তারা কি করতেছে। এবং রক্ষী বাহিনীটা ছিল একটা পলিটিক্যাল ফোর্স আন্ডার শেখ মুজিব, ওর পার্সোনাল কমান্ডে নাকি এগুলো তার কার্যক্রম পরিচালনা করা হইতো। এবং শোনা যায়, আমি ডাইরেক্টলি জানি না, তোফায়েল নাকি এগুলো সব মানে করতো আর কি। অতএব এই রক্ষী বাহিনী এসব মানে পলিটিক্যাল, আওয়ামী লীগের পক্ষে পলিটিক্যাল কাজকর্ম করতো। তো আমি যখন ওদেরকে রিলিজ করলাম, ওই সুবেদার আমাকে জড়ায় ধরে সেলিউট দিয়ে বললেন, স্যার আপনারা আমাদেরকে বাঁচাইছেন, কদিন পরে কিন্তু লোকেই আমাদেরকে মারা ফেলতো না হইলে এরকম অবস্থা আপনারা যেভাবে করেছেন। যাই হোক সে কাহিনী এখনো বলতেছেন। তারপরে আমি গেলাম, আমার ওই রেডিও চেক করতেছি সবকিছু ঠিক আছে কিনা। এমন সময় মনে হয় তখন 4:30, আমি টেস্ট করার জন্য ঠিক আছে কিনা আমি নিজে একটা অ্যানাউন্সমেন্ট দিলাম আর কি, আমার নিজের নামে। আমি যে মেজর রাশেদ বলছি, দেশ সামরিক বাহিনী কন্ট্রোলে আছে এবং দেশে কারফিউ আছে, এসব কিছু একটা বললাম আর কি, লোকজনকে বললাম আপনারা আমাদেরকে মানে আমাদের সহযোগিতা করবেন আশা করি। এমন সময় আমার পিছনে ছিল ক্যাপ্টেন মোস্তফা, সেও একটু কিছু বলার জন্য খুব লাফালাফি করছে, স্যার আমি একটু বলবো। ঠিক আছে ওকে, আমি মাইক্রোফোন দিলাম, বলবো। সেও একবার হাত পা চড়ায় একেবারে খুব মানে এক্সাইটেড হইয়া সবার ঈদ মোবারক স্যার, একবারে মানে শেখ মুজিবরে গালি গালাজ দিয়া একবারে হাত পা ছড়ায় খুব চিল্লাচিল্লি করে মানে গালি গালাজ দিয়া বলতেছিল। এমন সময় থেকে একজন টেকনিশিয়ান আসে বললো যে স্যার আপনারা যে এই যে এখন যে ব্রডকাস্ট করতেছেন এটা কিন্তু বেশি দূরে যাচ্ছে না, এটা ওই মানে রেডিও স্টেশনের আশেপাশে 2-4 মাইলের বাইরে যাচ্ছে না, কারণ আমাদের যে মেইন ট্রান্সমিটার মহাকালীতে ওটা কিন্তু এখনো বন্ধ, ওটা না ওপেন না করলে এটা সারা বাংলাদেশে যাবে না। তখন আমি বললাম যে তাড়াতাড়ি ওদেরকে বলেন ওটা খুলে দিতে। সে আবার পরক্ষণে এসে বলেছে স্যার ওটা অলরেডি খোলা হয়ে গেছে, কারণ গোলাগুলির আওয়াজ শুনে তারা অলরেডি নিজে থেকেই মানে ওটা খুলে দিচ্ছে, বুঝছে যে এখন একটা ব্রডকাস্ট আসবে, অতএব ওটা অলরেডি খোলা আছে। অতএব আমি এবং ক্যাপ্টেন মোস্তফা অরিজিনালি যা বলেছি যে মানে দেশে একটা সামরিক অভ্যুত্থান হয়েছে, আর্মি হ্যাজ টেকেন ওভার, এটা ওই রেডিও স্টেশন আশেপাশে ধানমন্ডি এই অঞ্চলে কিছু অঞ্চলের বাইরে যায় নাই। পরবর্তী পর্যায়ে শুনেছি যে কেউ কেউ শুনেছে, অনেকে শুনে নাই। তারপরে 15-20 মিনিট পরে 6:30টার দিকে মনে হয় তখন ডালিম আসলো। ডালিম হন্তদন্ত ঘামাইতে ঘামাইতে আসে একেবারে জিপের থেকে লাফ দিয়ে নেমে রাশেদ কোথায় আমাকে খুঁজতে খুঁজতে আমার কাছে আসলো, একেবারে সে তো খুশি এমনি ঘামাইতেছে, কারণ তখন অগাস্ট মাস তো হাত আঙুল দিয়ে উঠে বললো উই হ্যাভ ডান ইট, এবার আমাকে জড়ায় ধরে বললো যে উই হ্যাভ ডান ইট। তো আমি বুঝলাম যে মিশন সাকসেসফুল। অর্থাৎ ডালিম এখানে আসার আগে সে খোঁজ খবর নিয়ে আসছে, হয়তো মুজিবের বাসায় গেছিল, জানছে যে দ্য টার্গেট হ্যাজ বিন ইউটিলাইজড। তারপর অন্যান্য যেসব টার্গেট ছিল সেই অঞ্চলে এমনিও রেডিও স্টেশন, মিন্টু রোড এরিয়া, সানিয়া বাজার বাসা, এসব পুরো এরিয়ার দায়িত্ব, ওভারঅল দায়িত্ব তার ছিল। আচ্ছা টার্গেট মানে কি? মানে আপনাদের কি এই যে এই মানে পিনাকিদার ভাষায় বলি যে এই যে
শেখ মুজিবের পরিবারকে জয় বাংলা করে দেওয়ার মানে পরিকল্পনাই ছিল নাকি পরিকল্পনাটা কি ছিল? টার্গেট বলতে আমি বলি এটা আর্মির ভাষা হলো আমাদেরকে কোথায় কোথায় কার কি দায়িত্ব সেটাই হলো। যেমন মুজিবের বাসা একটা, সানিয়াবাতের বাসা একটা, শেখ মুজিবের বাসা একটা, রেডিও স্টেশন একটা। না কিন্তু আগের দিন বিকেল থেকে এই যে পরের দিন পর্যন্ত আপনারা যে পরিকল্পনা করলেন, এই পরিকল্পনায় সব শেষ তো আপনাদেরকে একটা ব্রিফিং করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে শেখ মুজিবের পরিবারকে এই যে হত্যা করা হবে, এই ধরনের কোনো পরিকল্পনা ছিল? এরকম কোনো পরিকল্পনা হয় নাই। এক্স্যাক্টলি ফ্র্যাঙ্কলি স্পিকিং কোনো ওরকম ধরনের ব্রিফিংও করা হয়নি। সময় আমাদের কাছে ছিল না, উই র্যান আউট অফ টাইম। কারণ 1 ঘন্টা 2 ঘন্টা আমরা অলরেডি নষ্ট করেছি 16 বেঙ্গলের অপেক্ষায়, 16 বেঙ্গল আসে নাই। অতএব আমাদের কাছে সময় ছিল না। ছোট্ট একটা বক্তৃতা ফারুক দিয়েছে তার লান্সারের ওখানে, অতটুকু অত ডিটেল বলে নাই। সে বলছে তোমাদের কমান্ডাররা তোমাদেরকে ডিটেল বলবে, আমি অত ডিটেলে যেতে চাই না। মুজিবের ভাগ্য কি হবে এই নিয়েও একটু কিছু হয়তো আলাপ আলোচনা হয়েছে। আরেকটা জিনিস হলো কি, আমি পূর্ব আলোচনায় আমি ছিলাম না, অথবা আমি ডিটেল জানি না মুজিবের ভাগ্য নিয়ে কি হবে, আমি অত জানি না। তো রশিদ কিছুদিন আগে জিল্লুর রহমানের কাছে তার একটা ইন্টারভিউ দিয়েছে। এই ইন্টারভিউটা কিন্তু 15-20 বছর আগে রেকর্ড করা, এটা রিসেন্টলি রিলিজ হয়েছে। রশিদের কথা মতে যে মুজিবকে ওখানে মুজিবের বাসায় মারার কোনো প্ল্যান ছিল না, বা অন্য লোকে মারার কোনো প্ল্যান ছিল না। প্ল্যান ছিল মুজিবকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে তারপরে সরওয়ার্দী উদ্যানে তখন আমাদের মিলিটারি ক্যাম্প ছিল, ওখানে একটা সামারি কোর্ট মার্শাল করে আলটিমেটলি মুজিবকে যেতে হতো। ওখানে করে হলে তাকে মানে সামারি কোর্ট মার্শাল করে তাকে এক্সিকিউটিং করে, হোয়াট এভার ইট ইজ, দ্যাট ওয়াজ দি প্ল্যান। বাসায় নয়। এটা হলো রশিদের কথা। এবং রশিদের কথা হলো রশিদ ফারুক কিন্তু অরিজিনাল প্ল্যানার, তারা ডিটেল জানে। অতএব রশিদ যদি এটা বলে থাকে এটা সত্য হতে পারে। যাই হোক, আমার মনে হয় না মুজিবকে ওখানে মারার কোনো প্ল্যান ছিল। তবে জানতেন না ওই পর্যন্ত? তখনও জানতাম না, আর আমি ওখানে তো ছিলামই না। অতএব পরবর্তী পর্যায়ে জানতে পারছি যে কি ছিল। আর ওখানে ওই মেজর হুদা ছিল, মেজর হুদা একটা স্টেটমেন্ট দিয়েছে কর্নেল এম এ হামিদের কাছে, তার বইতে আছে। সেই বইয়ের মানে স্টেটমেন্টটা আমার এই বই যেটা আমি লিখেছি, দেখা যায় কিনা, মানে 1975 আগস্ট বিপ্লবে না বলার কথা রাশেদ চৌধুরী, এটা আমি বই লিখছি। এই বই থেকে আমি এই বইয়ের মধ্যে হুদার স্টেটমেন্ট আছে, আর অনেক কিছু আছে। আমি যা কিছু বলছি এই বইয়ের মধ্যে সবকিছুই আছে। তো সেখানে সে উল্লেখ করেছে তার আন্ডারে মনে হয় গোটা 3 ট্রাক ছিল। সৈন্য সামন্ত, মোস্টলি দেয়ার ফ্রম লান্সার্স, মানে ট্যাঙ্ক ইউনিটের লোকজন, মানে হুদার আন্ডারে। তারপরে হুদার সাথে আরো মনে অফিসার ছিল। হয়তো একজনের দায়িত্ব ছিল ওই 32 নম্বরের মেন রোডের থেকে ব্যারিকেড করা 2 মাথায়, আর তার সাথে অন্যান্য অফিসার ছিল। তার কথা মতো যেটা সে বললো। আচ্ছা, তার আগে আমি কিন্তু রেডিও স্টেশনের কথাটা একটু শেষ করি। তারপরে রেডিও স্টেশনে কিছু পরে ডালি মাস্টার ডাকছে, আসলে আমার জিজ্ঞেস করে সব ঠিক আছে না? আমি এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ ফাইন। রেডিও স্টেশন আর একজন টেকনিশিয়ান ছিল, দে আর ভেরি হেল্পফুল। তারা আমাদেরকে সাহায্য করতেছে, কোথায় কি করবো, মানে সুইচ মুইচ কোথায় কি করতে হবে বলছে। তো প্রথমেই ডালে হ্যান্ডসেটটা নিয়ে একেবারে দাঁড়ানো অবস্থাতেই উত্তেজিত ভাবে বলা শুরু করলো যে দেশে একটা বিপ্লব হয়েছে, আর্মি হ্যাজ টেকেন ওভার দি কন্ট্রোল। শেখ মুজিব, আমার মনে হয় শেখ মুজিবকে হত্যা করেছে, এটাও সে ব্যবহার করেছে। আর দেশে কারফিউ মার্শাল লোকজনকে বলছে আপনারা আমাদের সাথে থাকুন, সহযোগিতা করুন, কেউ ঘর থেকে বাইর হবেন না। তো প্রথম এসব কথাটা একটু খাপছাড়া ছিল। তখন আমি বললাম যে স্যার, আমার মনে হয় এরকম ভাবে না বলে লেটস রাইট ইট ডাউন, রেকর্ডেড, দেখে পড়ুন। তখন উনি বলে ঠিক আছে, তুমি একটু তাড়াতাড়ি লিখে দাও। তো আমি তখন একটা কাগজ কলম নিয়ে ওই যতটুকু পারলাম, এই একটা প্যারা, বেশি বড় না, একটা লিখে দিলাম যা হয়েছে ঘটনা। তবে হত্যা শব্দটা আমি মনে হয় ব্যবহার করিনি। তো ডালিম মনে হয় ওটা নিজে থেকে পরে বলেছে। আর যেসব সেই মানে ডালিমের স্টেটমেন্টই পরে রেকর্ড করা হয়, এবং রেকর্ডটাই বারবার চলতে থাকে। মিনওয়াইল সরকার কবিরুদ্দিনকে সবাই চিনে। সরকার কবিরুদ্দিন আসলো, তার ডিউটি ছিল, সে আসলো তাড়াতাড়ি, তাকে এনে আমরা ওখানে বসে কমেন্ট্রি দেওয়া। আমার ডালিমের বক্তৃতার মাঝে মাঝে সে নিজে থেকে কমেন্ট্রি দিল, কারণ সরকার কবিরুদ্দিনের গলা সবাই চিনে। অতএব এই যে অ্যানাউন্সমেন্টটা যাচ্ছে এটা অথেন্টিক, এটাই বোঝানোর জন্য যে ডালিমকে লোকে চিনে না, রাশেদকে লোকে চেনে না, আমরা কি বলছি লোকে চিনে না, কিন্তু সরকার কবিরুদ্দিনকে লোকে চিনে, তার বক্তব্য লোকে জানে। এই জন্যই তাকে দিয়ে কমেন্ট্রি দিয়ে আমরা করতাম। এরকম এটা চলতে লাগলো। মানে ঘন্টাখানিক চলার পরে যখন খন্দকার মোশতাক আসলো, আসার পরে খন্দকার মোশতাক স্টপড ইট, বাট বাই দ্যাট টাইম এভরিবডি ইজ নোন। এটা হলো মানে
রেডিও স্টেশনের কাহিনী। 8টা সাড়ে 8টার দিকে মনে হয় রশিদ খন্দকার মোস্তাককে নিয়ে আসলেন, খন্দকার মোস্তাক সাদা পোশাকে, মানে প্রিন্স কোট পরে সাদা টুপি পরে আসলো। খন্দকার মানে ইয়ে রশিদ তো বেশ লম্বা চড়া, 6 ফুটের উপরে লম্বা, আর খন্দকার মোস্তাক একটু ছোট, মানে তার অর্ধেক। যাই হোক নিয়ে আসছে। তো মানে ডালিমা বা আমরা দুজনে মিলে তাড়াতাড়ি একটা গার্ড অফ অনারের বন্দোবস্ত করলাম। আমাদের কাছে যা সৈন্য সামন্ত হাতের কাছে ছিল তা দিয়ে ওই রেডিও স্টেশনের সামনে চত্বরে, ছোট চত্বরে একটা গার্ড অফ অনার দেওয়ার বন্দোবস্ত করলাম। আফটার অল হি ইজ দি নিউ প্রেসিডেন্ট। তারপরে দিলাম, উনি মানে সবাই হাত মিলালেন এবং বাংলায় ওখানে বললেন যে তোমরা মানে বিরাট একটা করেছো, দেশের সূর্য সন্তান, সফল করেছো। মানে সঙ্গে একটা মুক্তি, উনি ভিতরে একটা রুমে ওনার জন্য তৈরি করা হলো, ওখানে চলে গেল। তারপরে থেকেই রেডিও স্টেশনটাই কিন্তু বাংলাদেশের নতুন সরকারের হেডকোয়ার্টার। ওখানে সবাই আসলো, ওখানে সবকিছু হলো। এখন মুজিবের বাসভবনে কি হলো, কারণ আমি ওখানে ছিলাম, আমি ছিলাম না, আমি অন্য জায়গায় ছিলাম না, এসব সব আমার পরবর্তী পর্যায়ে এসব কালেক্টেড কাহিনী। সেটা হলো ওই বদলুল হুদার স্টেটমেন্ট সে দিয়েছে আমার এই বইতে, সেটা আছে স্টেটমেন্টটা। সেই স্টেটমেন্ট মধ্যে সে বলেছে যে সে সৈন্য সামন্ত নিয়ে তখনও ভোর হবে সে প্রথমে বাড়ির কাছে আসে নাই, দূরে রেখে সে ওদেরকে থাকতে বললে, বিকজ হিজ ফার্স্ট ডিউটি ওয়াজ সামনে যে গার্ড রেজিমেন্ট আছে মুজিবের, সেই গার্ড রেজিমেন্ট লোকজন কিন্তু তারই প্রাক্তন ইউনিটের, ফার্স্ট বেঙ্গল আর্টিলারি থেকে আসছে, কুমিল্লার থেকে। তখনকার দিনে নিয়ম ছিল মিলিটারির এক এক ইউনিট এক এক মাসে এই গার্ড ডিউটি করবে। সেটা মুজিবের বাসা, বঙ্গভবন আর বিভিন্ন বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলোতে থাকে। তখন ওই মুজিবের বাসার দায়িত্ব ছিল ফার্স্ট ফিল্ড আর্টিলারির রেসপন্সিবিলিটি। এই আর্টিলারির কমান্ডার ডালিম ছিল এককালে, আগে পাশা ছিল, তারপর ডালিম। আর ওই ইউনিটের অ্যাডজুটেন্ট ছিল বদলুল হুদা। এরা সবাই কিন্তু খুব পপুলার অফিসার, সবাই তাদের মানে ইউনিটের সবাই তাদেরকে চেনে। তো ওদেরকে দূরে থামাইয়া তখন হুদা ওই গার্ড রেজিমেন্টের কাছে ওখানে গেল। তখন তারা রেডি হচ্ছিল রেবেলি করতে। রেবেলি মানে সকালে ফ্ল্যাগ হোয়েস্টিং অনুষ্ঠান হয়, ওতে বিগল বাজায় ওটা কয় ফ্ল্যাগ, ওই রেডি হইতেছিল প্লাটুন খানেক লোকজন। তো হুদা আস্তে আস্তে ওখানে গিয়ে ওদেরকে, এগুলো আমি সব বলতেছি হুদার কাহিনীর থেকে, যে স্টেটমেন্ট সে দিয়েছে আমার বইতে আছে। সে বলেছে সে ওখানে যায়, ও হুদা সুবেদার সাথে কথা বললো, ওরা সবাই হুদাকে চিনেই তাকে বললো। তখন হুদা বললো যে আর্মি হ্যাজ টেকেন ওভার, এখন আমরা এখানে আসছি, মুজিব ইজ নো মোর ইন পাওয়ার, মুজিবকে অ্যারেস্ট করতে আসছি, এবং আপনারা আমাদের সাথে আছেন কিনা। এক বাক্যে সবাই বলে স্যার আমরা আছি আপনাদের সাথে। তো হুদাকে বললো যে ঠিক আছে আপনারা রেডি থাকুন, কিন্তু কেউ যেন মানে এখনো 32 নম্বর ঘরের ভিতরে কেউ যেন না ঢুকতে পারে, এটা আমরা দেখে নেবেন। কিন্তু এই হুদা বলছে আমি একটু আমার সৈন্য সামন্ত নিয়ে আসি এবং এলএমজি বিভিন্ন জায়গাতে আমি বসাবো, সেগুলো ঠিক করে আসি। মিনওয়াইল ওই লান্সারের লোকজন আয়সা তারা ভিতরে ঘরের ভিতরে ঢোকার জন্য মানে ইয়ে করতেছে। আর একটু বছরে দোতলা থেকে নিচে এসে কমোশন সমস্যা শুনে উপরে থেকে শেখ কামাল, শেখ মুজিবের বড় ছেলে, তখন ক্যাপ্টেন কামাল, কিন্তু সে তার স্টেন গান না খেলে উপর থেকে গোলা ছুটতে ছুটতে নিচে দোতলা থেকে নিচে আসছে। আর আরো বলা হচ্ছে উপরে দোতলা থেকে সুলতান শেখ কামালের ওয়াইফ, সেও একটা মানে অটোমেটিক রাইফেল দিয়ে দোতলা থেকে নিচে যে জমাত হয়েছে তারা বুঝতে পারছে তারা কেউ অ্যাটাক করতে আসছে, মানে 32 নম্বরে মুজিবের বাসে, ওখান থেকে গোলাগুলি করছে। এসব গোলাগুলি হওয়াতে একজন সিপাহী মারা গেছে, আরো মনে হয় একটা মনে রয়েছে, কারণ তখন অন্ধকার ছিল, অন্ধকারের মধ্যে গোলাগুলিতে পড়ছে, মারা গেছে। এই এখন চোখের সামনে তাদের একজন সিপাহী মারা গেছে, এটা দেখে অন্যান্য সিপাহীরা খেপে গেছে। গুলি আগে স্যার শুরু হলো কাদের পক্ষ থেকে? মানে বজলুল হুদার কথা মতো শেখ কামাল এবং তার ওয়াইফ সুলতানা, এই দুজনের থেকে গোলাগুলি। শেখ কামাল সিঁড়ি বেয়ে নিচে আসতেছিল, গোলাগুলি চিল্লাইতে চিল্লাইতে, মিলিটারি পুলিশ ভাই ভাই আমাদের অ্যাটাক হয়েছে আপনারা আমার সাথে আসেন, সে গোলাগুলি করতে করতে নিচে নামে আসছে। আর উপরে দোতলা থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি করছে, ওখান থেকে শুরু হয়েছে প্রথম। তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতলার গুলিতে একটা সিপাহী মারা গেছে আর্টিলারির নিচে সামনে, অন্যরা খেপে গেছে। তখন একজন নাকি বলে উঠলো সালার কুর্সি শুদ্ধ সেট করে। এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর, সে লাফায় যায় পলায় অন্য জায়গাতে আশ্রয় নিচ্ছে, সে ওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে
মানে শেখ কামাল এবং সুলতানের তরফ থেকে উপরে থেকে, এবং ওই নিচে একজন লোক মারা গেছে, আরো হয়তো দুই একটা ওয়ান্টেড হয়েছে, এইসব দেখে অন্যান্য সিপাহীরা খেপে গেছে, বলেছে সালার গোষ্ঠীর সুদ্ধা শেষ করে দেয়। এবং ওই পর্যায়ে ওই আমার লোকরা এসে ঘরে মানে গেট ভেঙে ঢুকে গেছে। তো মিনওয়াইল হুদাও আসছে। এটা কিন্তু হুদা তখন অবস্থা ওখানে ছিল না, তারা বলছে যে ঘরের ভিতরে না যেতে, কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দেখে তারাও ভিতরে ঢুকে গেছে। তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে। তারপরে হুদা আয়সা তার লোকজন নিয়ে আবার ভিতরে ঢুকলো। বাই দ্যাট টাইম আই থিঙ্ক শেখ কামাল ইজ ডেড। শেখ কামালের সাথে হয়তো ইয়ে ছিল, শেখ নাসিরও ছিল সেদিন বাসায়, আরো কিছু পুলিশ দিয়ে একজন ওখানে হয়তো মারা পড়তে পারে। আর হুদা তার কিছু সৈন্য সামন্ত নিয়ে উপরে গেছে। হিজ ডিউটি ওয়াজ অ্যাকর্ডিং টু হিম টু ব্রিং শেখ মুজিব ডাউন, এবং তার সাথে তার কথা মতো মেজর মহিউদ্দিনও ছিল। তারা উপরে, আর মিনওয়াইল শেখ মুজিবও তার ঘরের থেকে বাইরে আসলে হুদা, মহিউদ্দিন ওরা শেখ মুজিবকে নিচে নামায় আসতেছিলেন, সিঁড়ি বয়ে নিচের দিকে আসতেছিলেন। যে মুহূর্তে তারা সিঁড়ি বয়ে নিচে আসতেছিলেন, অমন সময় উপর থেকে নাকি আবার গুলি গালা শুরু করছে। এই সময় শেখ জামাল, সে ওই রুমে, শেখ জামাল এবং সুলতানা ও দুজনে এলো পাতালি গুলি গালা শুরু করছে। এক গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাহী পড়ে গেছে, মানে বন্ডেড। আর গুলিগালা আওয়াজ শুনে মহিউদ্দিন এবং হুদা ওরা দুজনে ডাক, শেখ মুজিব তখনও দাঁড়ানো ছিল, এবং তারা ডাক করে বেঁচে গেছে গোলাগুলি শুরু করতে। আর এই গোলাগুলির আওয়াজে ওই গেটে দিয়ে বাই দ্যাট টাইম অন্যান্য লান্সারের লোকজন যারা আসছে তারাও মানে ঠুইকে এসে একেবারে মানে পাগলের মতো হয়ে গেছে, তারা পাল্টা গুলি দিয়ে। এবং মুজিব উনি নিজে অনেক বড় লোক, লম্বা চওড়া, আর গুলি ওই মুজিবের গায়ে লাগছে সবগুলো, নিচে থেকে গুলি করছে, and he fell down and streaming blood. এই হলো মানে হুদার। এই যে আমরা আমরা ওই যে মুহিত সম্ভবত এই যে মামলার আসামি, সেই ব্যক্তির বক্তব্য শুনি যে রাসেল এসেছে, আমাকে বাঁচাও, সিনেমার মতো করে দৌড়ে এসেছে, তারপর ওনার কোলে জড়িয়ে ধরেছে, উনি বলেছে না ওকে মেরো না। হ্যাঁ, তারপরে মানে এই যে সিনেমা নাটক, এগুলো কি হয়েছিল? এটা ইলিয়াস, এটা নাটক। তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার মাকে ছেড়ে আসবে, বা মাওকে এরকম 10 বছরের 9 বছরের বাচ্চাকে ছেড়ে দেবে? না, তার কোল থেকে টেনে হেসড়ে নিয়ে আসা হয়েছে মুহিতের কাছে। এগুলা কাহিনী বানানো হয়েছে, কাহিনী বানানো হয়েছে, কাহিনীকে একটা নাটকীয় মোড় দেওয়ার জন্য। এগুলো একটা মানে চিন্তা করার বিষয়। কিন্তু ঠিক আছে, তারা এক জায়গাতেই থাকে স্যার, মাও কি ছেড়ে দেবে? না স্যার, বাট স্যার অত ছোট বাচ্চাদেরকে মারতে হলো কেন, মানে ওদেরকে কেন মারলো? এটা কেন সেটা আমি পরে আসতেছি। কাহিনীতে বলা হয়েছে তাকে মারছে, ওখান থেকে নিয়ে পয়েন্ট নাকি মারা হয়েছে, এগুলো কাহিনী বানানো হয়েছে। অত আমি জানি না, আমি ওখানে ছিলাম না, যাতে আমার মনে হলো যে এগুলো কাহিনী বানানো হয়েছে। তারপরে সবাই কিন্তু ওই একটা দোতলার একটা রুমের মধ্যে বন্ধ ছিল। শেখ মুজিব চলে আসলো, বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে যাতে না নিতে পারে চেষ্টা করছিল, কিন্তু পারে নাই। শেখ মুজিব নিজে থেকে আসছে। প্রথম তো সে খালি গায়ে আসছিল, তারপরে মনে হয় হুদা বলছিল যে আপনি জামা পরে আসেন, তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো, পাঞ্জাবি পরা ছিল, তার তাম্বাকু এসব দেওয়া হলো, ওখানে নিয়ে এলো। তাম্বাকু মনে হয় হুদা মনে হয় নিজেই মনার পাইপ এবং তাম্বাকু নিলেন। নিচে নামার সময় তখন এই গোলাগুলি হয়ে গেল আর কি। কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল, তখনই আবার আরেক রাউন্ড গোড়াগড়ি উপরে থেকে শুরু হলো নিচের দিকে, তো জানলা দিয়ে। এই পর্যায়ে কিছু সিপাহী অ্যাকর্ডিং টু বুজলুদা, যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে, তারা করলো কি লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে 2-3টা গ্রেড জানালা দিয়ে ভিতরে ফালাই দিল। ইতিমধ্যে কিন্তু শেখ মুজিবের বাসা সবাই একই রুমে, বাইরে কেউ নাই। বাইরে যারা ছিল ওরা সিপাহী টিপাহী, নিচে পুলিশ ওরা ছিল, শুধু শেখ নাসের ছিল নিচে, সে নাকি বাথরুমে পরে গুলি খাইছে, বাথরুম মারা গেছে। কিন্তু বাকি সবাই রাসেল মাসেল সবাই মিলে ওই রুমে ছিল। ওই গ্রেনেড অ্যাকর্ডিং টু, আমি জানি না কারণ দিস ইজ স্টেটমেন্ট ফ্রম হুদা, যে গ্রেনেড নিয়ে 2-3টা গ্রেনেড জানলার ভিতর দিয়ে কাছে ক্রল দিয়ে ড্রপ করে তারা সরে পড়ছে। ওই গ্রেনেড ব্লাস্টে সবাই মারা যায়। এই মানে পরিবার সবাই এক জায়গাতে ছিল, ওখানে ছিল, এবং সবাই এক রুমেই সবাইকে মারা যায়। রাসেল নিচে বসে নাই, অন্য কাউ, শুধু শেখ কামাল নিচে মারা গেছে, বাকি সবাই ওই রুমে ওই গ্রেনেড ব্লাস্টে মারা যায়। এখন
মুজিবের মৃত্যুর পরে কোনো ফরেন্সিক স্টেটমেন্ট নিছে কিনা জানি না, তারা কি গুলিতে মারা গেছে না গ্রেনেড ব্লাস্টে মারা গেছে এটা কেউ পরীক্ষা করে নাই। হয়তো পরীক্ষা করলে দেখা যেতে পারতো তারা কিভাবে মরছে, কিন্তু সবাই ওই এক রুমে হাডল হয়েছিল, ওখানে সবাই মারা যায়। দ্যাট ওয়াজ দি এন্ড অফ মুজিব ফ্যামিলি। ওইভাবে করা হয়েছে। এটা আমি যা মানে আমার এই বইয়ের মধ্যে স্টেটমেন্ট আছে, সেই এর মধ্যে সে বলেছে যে ওতেই সব মারা যায়। হওয়ার কথা, কারণ একটা রুমের মধ্যে এতজন লোক থাকলে একটা দু তিনটা গ্রেনেড যদি একত্রে ব্লাস্ট করে কারোর কোনো বেঁচে থাকার মানে সুযোগ নাই। তারপরে সেখান থেকে তো পরের ঘটনা আমরা জানি। রেডিও স্টেশনে তারপরে আমি লেট মি গো ব্যাক টু রেডিও স্টেশন, যেখানে আমি ছিলাম। মুস্তাক আসলো, বসলো, আমরাও ছিলাম সাথে সাথে। কি করা যায়, তখন ডালিম এবং রশিদ ওরা সিদ্ধান্ত করলো উই মাস্ট গেট দি আর্মি চিফস, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ সবাইকে আমরা নিয়ে আসি। আলাপ করলো ইয়ের সাথে, মোস্তাকের সাথে, সবাই সাথে আলোচনা করলো না, বিকজ তারা যেন ইন্ডিপেন্ডেন্টলি কোনো কিছু করার সুযোগ না পায়, এই জন্য সবাইকে এখানে নিয়ে আসা হোক। প্রথম টেলিফোনে যোগাযোগ করলো, ওরা আসতে চায় না, ওরা আসবে না। তখন ডালিম এবং রশিদ দুজনেই সৈন্য সামন্তের তারা গেল। মানে আমি বলবো যে এটা একটা সাহসিকতার মানে দরকার আছে, এমন একটা জিনিস, এমন পর্যায়ে ওসব জায়গাতে যাওয়া যেখানে মানে শফিউল্লাহর সাথে তার পুরা সেনাবাহিনী তার সাথে এখনো আছে, তারপর এয়ারফোর্স আছে, নেভি আছে, কিন্তু এই পর্যায়ে অবশ্য ডালিম রশিদ যখন যায় তাদের সাথে সৈন্য সামন্ত নিয়ে গেছে, কিন্তু উপস্থিত সৈন্য সামন্তের কাছে তাদের এগুলো কিছু না, এটা খুব সাহসের প্রয়োজন। সাহস নিয়ে তারা গেছে। ডালিম নাকি প্রথম শফিউল্লাহর ওখানে গেছে, যাই ওখানে স্যার প্রেসিডেন্ট মোস্তাক আপনাকে ডাকছেন, আপনাকে যেতে হবে আমার সাথে। তো প্রথম নাকি শফিউল্লাহ বলে সে তোমার প্রেসিডেন্ট, আমার প্রেসিডেন্ট আমি যাব না। তখন ডালিমের হাতে তার কি স্টেন গান বা পিস্তল যাই ছিল সে ছিল, সে ডেকে ডেকে তখন ইয়ে শফিউল্লাহ নিজেও ঘাট হয়ে গেছে। সে বুঝতে পারলো যে আর বাই দ্যাট টাইম রেডিওতে অলরেডি স্টেটমেন্ট যাচ্ছে যে শেখ মুজিব ইজ ডেড। অতএব শেখ মুজিব যখন মারা গেছে তার করা কিছু, তারা নিজেদের মধ্যে নিচ্ছে আর্মি চিফ, নেভি চিফ, এয়ারফোর্স চিফ, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এখন দেখেছে যে গেম ইজ ওভার, তাদের এখন করার কিছু নাই, অতএব তাদেরকে সারেন্ডার করতে হবে। আলটিমেটলি শফিউল্লাহ এগ্রিড, হি কেম। তো শফিউল্লাহ আসার পরে মেইন টার্গেট যখন পড়ে গেছে, বাকিরাও এয়ারফোর্সের, নেভির, ওরাও আস্তে আস্তে এসে গেলেন। সবাই মানে রেডিও স্টেশন আসলেন। বিডিআর এর চিফ ছিলেন তখন মেজর খলিলুর রহমান, উনিও আসলেন। পুলিশের চিফ ছিল কি নুরুল ইসলাম নাকি, উনি আসলেন। সবাই আসলেন, সবাই এয়ারপোর্টে আসলেন। ওই এক রুমে, ছোট্ট রুমে হাডল করে সবাই পড়ে আসছেন। খন্দকার মোস্তাক খুব চালাক মানুষ, সে সবাইকে সামনে নিয়ে বলেন যে দেখেন এই ছেলেরা এই কাণ্ড ঘটাইছে, আমাকে আইনে এখানে বসায় দিছে, আমাকে মানে খুব সুন্দরভাবে বলতেছে, আমাকে দায়িত্ব দিছে, আমি এখন আপনারা এটাকে সামলান। চিফসরা একজন আরেকজনের মুখের দিকে তাকাইতে তাকাইতে কতক্ষণ বলবো যে ঠিক আছে স্যার, আমাদেরকে যখন দায়িত্ব দিতেছে সামলার জন্য, আমাদের হাতে ছেড়ে দেন, লেট আস টেক ওভার, লেট আস গো ব্যাক টু আওয়ার ক্যান্টনমেন্ট, আমরা কি করতে হবে। তো মানে মোস্তাকও চালাক আছে, সে ওদের চাল বুঝতে পারছে, না ভাই আপনারা যা করবেন এখানেই করুন, আপনাদেরকে আর ফেরত যাওয়ার দরকার নাই। তো আমার মনে আছে ওর বললো যে আমাদেরকে কমান্ড সবার সাথে যোগাযোগ করতে হবে, কে কি ওগুলো জানতে হবে, শফিউল্লাহ বলতেছিল। তখন আমার মনে আছে রশিদ একটু ধমক দিয়েই বললো যে স্যার আপনি হলেন চিফ, আপনি যে অর্ডার দিবেন সে লোকে শুনবে, অন্যের কথা এখানে বলার সুযোগ নাই, আপনি যা বলবেন তাদেরকে শুনতে হবে। আপনি যদি মানে আমার মনে আছে রশিদ এভাবে বলেছে, মানে দৃঢ়ভাবে বলছে, আপনি যদি সঠিক একজন চিফ হয়ে থাকেন আপনার কথা তাদেরকে শুনতে হবে, তাদের কথা আপনাকে শুনতে হবে কেন। এখন এই পরিস্থিতিতে আপনি যা বলবেন সেটাই বলবেন, আপনাকে এখানেই বলতে হবে, আপনাকে ফেরত যেতে হবে না। অতএব তার এই দৃঢ় কথা শুনে সবাই ঠান্ডা হয়ে গেছে। তখন কে কি লিখবে দেখবে এটা নিয়ে, তখন বললো আপনাদের চিন্তা করার দরকার নাই। খন্দকার মোস্তাক বললো তাহিরউদ্দিন ঠাকুরকে আমি ডাকছি, সে আপনাদের পক্ষে লিখে দিবে। তো তাহিরউদ্দিন ঠাকুর অলরেডি স্টেটমেন্ট লেখা তার কাছে আছে, মানে চিফসরা কে কি স্টেটমেন্ট দিবে মানে সে অলরেডি লিখে রাখছে। তো ওদের এটা ডিস্ট্রিবিউট করে সবাই সামনে দেওয়া হলো, সবাই ওটা দেখে দেখে, মানে তাদের না বলার তখন কোনো সুযোগ ছিল না। তখন একজন একজন করে শফিউল্লাহ, নেভি চিফ ছিলেন তখন এম এ খান, রিয়ার এডমিরাল, তারপরে এয়ার চিফ ছিলেন
এয়ার ভাইস মার্শাল খন্দকার, এরা সবাই একজন একজন করে বেতারে যে আবার এক একটা স্টেটমেন্ট হতো 5-10 মিনিটের বেশি নয় করে একজন একজন সবাই বলেছেন যে আজ সকালে যে সামরিক অভ্যুত্থান হয়েছে তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সাপোর্ট আছে এবং খন্দকার মোশতাক এক্স প্রেসিডেন্ট হিসেবে তার প্রতি আমরা অ্যালিজেন্স, আমরা অনুগত্য স্বীকার করতেছি। এরকম দিয়ে আপনারা সবাই শান্ত থাকুন, ছোট থাকুন। পুরা আর্মি তাদের মানে এটা এটা আমার মুখের কথা না, এটা কিন্তু রেকর্ড। তারা যে প্রত্যেকে স্টেটমেন্ট দিয়েছে এগুলো রেকর্ডেড আছে। তারপরে বিডিআর দিল, পুলিশের চিফ দিলেন, তারপরে রক্ষী বাহিনীর চিফ ছিলেন না, নুরুজ্জামান তখন দেশের বাইরে, তো ডেপুটি চিফ ছিল একজন লেফটেন্যান্ট কর্নেল, হি হ্যাজ গিভেন দ্য স্টেটমেন্ট। আনসারের চিফ, প্রত্যেককে দিয়ে স্টেটমেন্ট দেওয়া হলো, প্রত্যেকের স্টেটমেন্ট মানে অ্যানাউন্স করা হলো একজন একজন করে, মানে হোল কান্ট্রি হ্যাজ নোন ইট। এখন সফিউল্লাহ অন্যান্য লোকেরা যতই বড় বড় কথা বলে আমরা এতে ছিলাম না, অমরক ছিল না, এটা তাদের বক্তব্য সবার কাছে আছে, এটা তো আর মিটানো যায় না। তো তারপরে আমার মনে হয় খন্দকার মোশতাকের স্টেটমেন্ট এসে 11টার দিকে, 11টার দিকে স্টেটমেন্ট এসে সংক্ষিপ্ত, খুব বড় একটা স্টেটমেন্ট দেয় নাই, এবং এই বাংলাদেশের এই সূর্য সন্তান কিছু অফিসাররা এই ঘটনা দেশের প্রয়োজনে এটা করেছে, তারা আমাকে এই দায়িত্ব দিয়েছে, আমাকে দায়িত্ব এমন সুন্দরভাবে একবারে ভালোভাবে সে বক্তব্য দিচ্ছে। খন্দকার মোশতাকের আবার একটা জিনিস, সে যখন উত্তেজিত হয়ে যায় সে স্ট্যামার করে, তোতলা, কিন্তু যখন সাধারণভাবে কথা বলে সে ঠিক মতে কথা বলে। ছোটখাটো মানুষ বুদ্ধিমান, কিন্তু মানে তোতলারও ভাব আছে আর কি, উত্তেজিত হয়ে গেলে আর কি। যাই হোক, সেটা হলো বেতার ভয়ের কাহিনী, বেতারের কাহিনী অতটুকুই। তারপরে 12টার দিকে কারফিউ রিলিজ করা হলো, সেদিন শুক্রবার ছিল, জুমার দিন, জুমার জন্য কারফিউ রিলিজ করা হলো। আর দি মোমেন্ট কারফিউ হ্যাজ বিন লিফটেড, এটা একটা দেখার, যে তোমাদের তখন জন্মটন্ম হয় নাই, তখন যারা ঢাকায় ছিলেন আমাদের মুরব্বীরা, বয়স্করা, তারা দেখেছেন সেই ঢাকার যে চেহারা, মানুষ উল্লাসে ফেটে পড়েছে বাইরে সারা, মানে ঢাকা তখন, ঢাকার লোক সংখ্যা এখনকার মতো এত বেশি ছিল না, কিন্তু যেই সংখ্যার লোকজন ছিল সবাই বাইরে এসেছে উল্লাস করতে। হুমায়ুন আহমদের নাম সবাই জানে, কথা সাহিত্যিক, পপুলার। হুমায়ুন আহমদের দেয়াল দেয়াল বইতে উনি লিখেছেন, শেখ মুজিবের মৃত্যুর পর চারিদিকে মিছিল আর মিছিল আর মিছিল, দুঃখজনক ভাবে হলেও সত্য, যে মিছিলগুলো সব আনন্দের মিছিল। শারমিন আহমদ, তাজউদ্দিনের মেয়ে শারমিন আহমদ একটা বই লিখেছেন, তাজউদ্দিন নেতা এবং পিতা, সেই বইতে ইনিও লিখেছেন তাদের কাজের ছেলে বাইরে গেছে, বাইরে যায় এসে ফেরত দিলে, আম্মা বাইরে লোকজন আনন্দে আত্মহারা, আনন্দে মিছিল, আনন্দে মুজিবের হত্যার ব্যাপার। তারপর শারমিন আমাদের লেখাতে আরো কিছু আছে, মুজিব কাকুর ব্যাপারে সে অনেক কিছু লিখেছে। তো এই হলো তখনকার ওই ঢাকার চেহারা, মানুষের আনন্দ। আরেকটা জিনিস হলো, মুজিবের মৃত্যুতে কারো চোখে কেউ একটু পানি দেখে নাই, কারো মুখে মানে ইন্নালিল্লাহ শোনা যায় না। আর মুজিবের জানা যায়, লোক পাওয়া যায় না। ইভেন হাসিনার নিজের কথা, যেটা আমার ফাঁসি চাই মতিউর রহমান মিন্টু লিখেছে, যে তার নিজের কথা 10-15 জন লোক ধরে এনে তার বাপের জানাজা করা হয়েছে। এটা আপনারা নাকি স্যার লোকজনকে যেতে দেন না এই জানাজা করতে, মানে ওই লাশ দেখতে নাকি 32 নম্বরে যেতে দিতে। এই পক্ষে আমি বলতে চাই, সরি কি হলো, ওকে, এই উপলক্ষে আমি একটু বলতে চাই। ওকে, আমাদের মধ্যে তখন ছিল, আমাদের সাথে ছিল 2টা ইউনিটের, মানে 2 ফিল্ড আর্টিলারি এবং 1 লান্সার, এই 2টা ইউনিট। লান্সার এবং আর্টিলারির লোক সংখ্যা কিন্তু ইনফ্যান্ট্রির মতো না, 2 ইউনিটে সব মিলে হয়তো 250, মানে সব মিলে 400-500 লোক হবে ইনফ্যান্ট্রি ইউনিটের জন্য। এই জন্য আমরা অপেক্ষা করতেছিলাম, কিন্তু আসে নাই। এই 400-500 লোকদেরকে দিয়েই আমরা এটা করেছি। এখন এই 400-500 লোকের মধ্যে যে টার্গেট 4টা এয়ারপোর্ট বিভিন্ন জায়গায় ছিল, এরা ওখানেই ব্যস্ত ছিল। সারা বাংলাদেশে 400 লোক ছিল না, আর ঢাকা শহর চতুর্দিকে তারা ছিল না। আরেকটা মজার জিনিস হলো, যে ট্যাঙ্কগুলা গেছে, এই ট্যাঙ্কগুলার যে মেইন গানের কিন্তু গোলা ছিল না, কারণ গোলা থাকে জয়দেবপুরে একটা মানে সুরক্ষিত জায়গায়। মজার ব্যাপার হলো, যে মোমেন্ট খালেদ মোশাররফ জানতে পারলো যে ট্যাঙ্কের মধ্যে গোলা নাই, খালেদ মোশাররফ সাথে সাথে হাতে একটা স্লিপ লিখে দিল যে গোলা রিলিজ করো। খালেদ মোশাররফ was the first officer to react positively to the coup, মানে
পক্ষে। কিন্তু কিন্তু স্যার আওয়ামী লীগ তো এখন বলে যে খালেদ মোশাররফ হচ্ছে ওনাদের লোক, খালেদ মোশাররফের পরিবারও দেখি হাসিনার কাছ থেকে পুরস্কার টুরস্কার টাকা পয়সা নেয়। এটা হলো চোর বাংলালে বুদ্ধি পারে। এখন কথা হলো ঘটনার পরে লোকে অনেক কাহিনী বানায়, যেমন 15ই আগস্টের পরে জাসদের লোকজন সবাই মনে করে আমরা এটা ঘটাইছি। আমরা একটা কথা আছে না, কোন একটা সাকসেসফুল স্টোরির পেছনে অনেক বাপ আছে, আর দুর্ঘটনাটা মানে আনসাকসেসফুল দিকের কোনো বাপদাদা নাই, সেরকম কাহিনী সবাই বলে খালেদ মোশাররফ। তবে একটা হলো খালেদ মোশাররফের ভাই, ছোট ভাই রাশেদ মোশাররফ, সে আওয়ামী লীগের এমপি ছিলেন তার ময়মনসিংহে, তার এরিয়া থেকে। এবং খালেদ মোশাররফের মা, সেও মোটামুটি মনে হয় যারা যারা আওয়ামী লীগ করতো স্যার সারা দেশেই তো তখন অলরেডি বাকশাল হয়েছে, বাকশাল প্রতিষ্ঠিত আছে, মানে এই এদের তখন প্রতিক্রিয়া কি ছিল? সাধারণ মানুষ নয় মিষ্টি মিষ্টি খেলো, ঈদ মোবারক করলো, কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া ছিল না। ছিল না, কারণ বাকশাল যদিও এটা একটা আওয়ামী লীগে, আমার মনে আছে কে কারো একজনের কাছে শুনেছি, মানে কে একজন মুজিব নাকি বাকশাল করার মুজিবের কাছে বলছিল, মানে মুজিব ভাই সারা জীবন আপনি আওয়ামী লীগ করলেন আর এখন আওয়ামী লীগ বাদ দিয়ে বাকশাল করলেন। তখন উনি নাকি জবাব দেয়, আরে আওয়ামী লীগে আমার জন্ম, আমি কি আওয়ামী লীগ ছাড়তে পারি? আওয়ামী লীগ যাই নাই, বাকশাল করি আর যাই করি আওয়ামী লীগে। এটা আসলে ঠিকই, ওই বাকশাল বলতে আপনার আওয়ামী লীগে। যাই হোক, আওয়ামী লীগের প্রতিক্রিয়া ওই সময় যে অলরেডি মুজিব মারা গেছে, খন্দকার মোশতাক, সে একজন আওয়ামী লীগের দ্বিতীয় র্যাঙ্কের আওয়ামী লীগের বড় অফিসার, সে এখন প্রেসিডেন্ট। আর একটা জিনিস দেখো, খন্দকার মোশতাকের যে ক্যাবিনেট সবাই কিন্তু আওয়ামী লীগের, কেউ বাইরের কেউ নাই। আর এই যে যারা কু করেছে তারাও কেউ নাই, কারণ তারা কেউ ক্ষমতার জন্য কু করে নাই, তারা দেশকে উদ্ধার করার জন্য, রক্ষার করার জন্যই কুটা করেছে, করে তারা সামরিক বাহিনীর উপরে ছেড়ে দিয়েছে, মানে খন্দকার মোশতাক পলিটিক্যাল ফোর্সের উপর ছেড়ে দিয়েছে। এরা সবাই কিন্তু আওয়ামী লীগের ছিল, এরা কেউ ছিল না। অতএব তাদের পাল্টা কোনো সেদিন ঢাকার মধ্যে আওয়ামী লীগের বা এই যে শেখ মুজিব মারা গেছে বা এই কুর বিপক্ষে একটা লোকও কোনো কুশব্দ বাইরে শোনা যায়, সবাই যা দেখা গেছে আনন্দ, কেউ মানে কাদের সিদ্দিকীর ব্যাপারে শুনি স্যার, সে তার তার রাজনৈতিক পিতা বলে শেখ মুজিবকে, তার নাকি অনেক ভালোবাসা ছিল, সে অনেক করেছে, মানে এর ব্যাপারে কিছু জানেন কিনা? সে 15ই আগস্টের আগে বা পরে তার 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 কি, বা মুক্তিযুদ্ধের সময় তাকে তো দেওয়া হয়েছে, খেতাব দেওয়া হয়েছে, তো আসলে তার মানে ভূমিকাটা কি ছিল স্যার? আচ্ছা, 71-এ ইয়েস, সে মানে অরিজিনাল সে নাকি মানে ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টে ছিল, একটা লাস্ট নাইট ছিল, সেখানে চলে যায়, সেই মুক্তিবাহিনী ফর্ম করে ময়মনসিংহ এরিয়াতে, টাঙ্গাইল এরিয়াতে, তার নিজের এরিয়াতে সে কিছু কাজকর্ম ওরে করেছে, কিন্তু তার এরা ছিল আর্মির মানে ইন্ডিয়ান আর্মির আন্ডারে, তাকে ট্রেনিং মেনিং তার পরিচালনা সবকিছু ইন্ডিয়ায় কিন্তু দিত। মুজিব বাহিনী, কাদেরিয়া বাহিনী এরা কিন্তু পরিচালনা করত ভারতীয় ইন্টেলিজেন্স ফোর্স এর মাধ্যমে। এমনকি মুজিব বাহিনীকে ট্রেনিং দিছিল মানে ভারতীয় মেজর জেনারেল, কি নাম ওর, সুজন she was the Director General of উবান সিং, সেই এসব ট্রেনিং দিয়ে এসব তারাই করেছে, এবং তারা কিন্তু মুজিবনগরের মুক্তি বাহিনীর থেকে ইন্ডিপেন্ডেন্ট ছিল, তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতেছিল। এই মানে এই যে কাদের সিদ্দিকীর যে কাদেরিয়া বাহিনী, এই বাহিনীর সাথে নাকি বাঘা বাহিনীর সাথে নাকি মুক্তিযোদ্ধাদের মাঝে মধ্যে যুদ্ধ হতো, এটা সত্য? যুদ্ধ হতো কিনা জানি না, একটা তাদের মধ্যে একটা ক্লাশ ছিল, কারণ তারা ইন্ডিপেন্ডেন্টলি, তারা মুজিবনগর থেকে অর্ডার নিত না, তারা নিজেরাই কি করতো তারা নিজেরাই জানে। বলেছি যে তারা ইন্ডিয়ার কন্ট্রোলে ছিল। আর মুজিবনগরের কাহিনী, মুজিবনগরের যে মুক্তিযুদ্ধ, এটা মুজিবনগরের হেডকোয়ার্টার আন্ডারে, জেনারেল ওসমানীর আন্ডারে আমরা করেছি। আর আমি বললাম তো যুদ্ধের সময় আমি ফ্রন্টে ছিলাম, ভিতরে কি হয়েছে অত কিছু জানি না, এসব পরবর্তী কাহিনী। যে মুজিব বাহিনী, কাদেরিয়া বাহিনী, এরা মোস্টলি দে ওয়ার পলিটিক্যাল ফোর্সেস, পলিটিক্যাল ইন্টেনশনে তাদেরকে ব্যবহার করা হয়, এবং তার কমান্ডে ছিল, কন্ট্রোলে ছিল ভারতীয় বাহিনী। এখন তারা এই বাহিনীটা বিভিন্ন জায়গায় ডাকাতি, ধর্ষণ এইসবের সাথেও জড়িত ছিল, এগুলো কি সত্য? শুনেছি আমি এসব ব্যাপারে জানি না, শুনেছি, কারণ তাদের কাছে হাতিয়ার টাতিয়ার ছিল, করতে পারে। এবং শুধু যে কাদেরিয়া বাহিনী, মুজিব বাহিনী করেছে না হয়, অন্যান্য মুজিব বাহিনীর মানে অন্যান্য মুক্তি বাহিনীর মধ্যে ছিল, সবাই হাতিয়ার সারেন্ডার করে নাই, ওনার রেখে দিছে। এসব নিয়ে অনেক মানে অন্য বাহিনীরা করতে পারে, তো সেটা আমি অত ডিটেল জানি না। এখন যে তুমি প্রশ্ন ছিল যে কাদের সিদ্দিকের রোলটা, শুনেছি 15ই আগস্টের পরে তার পার্সোনাল একটা লয়ালটি ছিল শেখ মুজিবের প্রতি, সে নাকি ইন্ডিয়াতে ভাইগে গেছে, সে কিছু একটা মানে
প্রতিবাদ করার চেষ্টা করছিল, প্রতিহত করার চেষ্টা করছিল, সাকসেসফুল হয় নাই। সে মানে কয়েক বছর ইন্ডিয়াতে থেকে আবার চলে আসছে। ইজ এ ভেরি কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। এবং যুদ্ধের পরে রেস করছে, কি ঘটনা ঘটেছে এটা সবাই জানে, বিহারিদেরকে নিয়েছে, কি ব্যানার্জি মারছে, ইটস এ দুঃখজনক কাহিনী। ধরেন আপনাকে যদি জিজ্ঞেস করি যে কাদের সিদ্দিকী এই যে আর্মি স্টেডিয়ামে যে মানুষগুলোকে মানে বন্দুকের এই যে বেয়নেট দিয়ে গুতিয়ে গুতিয়ে তারপরে মারলো, চোখ উঠিয়ে ফেললো, এটার জন্য কি তার বিচার হওয়া উচিত না? মানে সেটা তো স্বাধীন দেশ, তখন তো যুদ্ধ চলছিল না। আমি যা কাহিনী শুনেছি, কারণ আমি তো এগুলো চোখে দেখিনি, এগুলো কাহিনী শুনেছি, ছবিও দেখেছি। তো কাদের যে স্টেডিয়ামে যে ঘটনা ঘটছে, ইটস রেকর্ডেড ইন্টারন্যাশনাল, এভরিবডি নোজ। আমি শুনেছি কাদের সিদ্দিকী নাকি সাথে সাথে, তখনও কিন্তু মুজিবনগরের সরকার ঢাকায় আসে নাই, ইয়ে তাজউদ্দিন তখনও কলকাতায়, সে নাকি কলকাতায় ছুটে গেছে। ছুটে যায়, সে মনে করেছিল যে তার বিচার টিচার হতে পারে, ওখানে যায় নাকি তাজউদ্দিন, এটা আমার কাহিনী, শোনা কাহিনী, আমি সঠিক জানি না। সে ছুটে গেছে, যায় ওনাকে বললো যে এই কাহিনী যে মানে ইয়েতে স্টেডিয়ামে যে ঘটনা ঘটছে এটা যেন জনসম্মুখে না আসে, এবং এটা যেন কোনো বিচার টিচার না ঘটে, নাহলে কিন্তু আমার আন্ডারে এখনো অনেক সৈন্য সামন্ত আছে, আমি গন্ডগোল করতে পারি। চিন্তা করো তখনকার সিচুয়েশন বাংলাদেশে ফ্লুইড, এখনো কোন দিকে ঘটনার মোড় নেয় বলা মুশকিল। এই জন্য হয়তো তাজউদ্দিন মানে হাও বলে নাই, নাও বলে নাই, কিছু না বলে নাই, ঠিক আছে আপাতত ওদিকে আমরা যাচ্ছি না, তুমি যাও, কাদের দিকে চলে আসছে। ইয়েস, তোমার কথা ঠিকই, বিচার হওয়া উচিত ছিল, কিন্তু করবেটাকে? তারপরে এখনো মামলা হওয়ার সুযোগ আছে, সেটা ইয়েস এখনো আছে যদি ইনভেস্টিগেশন ঠিক মতো করা হয়। অথচ তারপরে তো কাদের সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবের হাতে তার অস্ত্র সারেন্ডার করে স্টেডিয়ামেতে, বিরাট মানে ফ্যানফেয়ারের মাধ্যমে ওগুলা শো দেখানো, কিন্তু সব দেওয়া হয় নাই। লোকজন অনেকে এখনো আছে, এবং কাদিরিয়া বাহিনী পরে রক্ষী বাহিনীতে যোগ দেয়, এবং রক্ষী বাহিনী দেশের মধ্যে কি করেছে এটা সবাই জানে। তারপরে এবং ইয়েকে কাদের মানে কাদের সিদ্দিকীকে তোমরা জানো টাঙ্গাইলের গভর্নরও বানানো হয়েছিল বাকশালের আন্ডারে, আনফর্চুনেটলি সেটা তো আর হয়নি। তো তারপরে তারপর তোমার প্রশ্ন কি ছিল? স্যার আমি ডিরেক্ট একটা প্রশ্ন করি স্যার, আমি জানি না প্রশ্নটা আপনাদের জন্য। কাদের সিদ্দিকের কথা বললাম তো, সে ওই তার রোল ছিল যুদ্ধের সময়, পরবর্তী পর্যায়ে 25 মানে 15ই আগস্টের পরে সে ইন্ডিয়াতে ভাগে যায়, গন্ডগোল করার চেষ্টা করলো, কিন্তু কোনো ইফেক্টিভ কিছু করতে পারে নাই। তারপর দেশে চলে আসছে, এখন তো রাজনীতি করতেছে। আচ্ছা স্যার, আমি মানে প্রশ্নটা আপনার জন্য বিব্রতকর হবে কিনা জানি না, তারপরে প্রশ্নটা করে ফেলি, আমি আপনার কাছে উত্তরটা চাই আর কি। অনেক মানুষ এই প্রশ্নটা বিভিন্ন জনকে করে, অনেকের মাথায় আসে। এই যে 15ই আগস্টের ঘটনা, আপনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, আমি জানি যে আপনার রোল কি ছিল। আজকে যা বলেন এগুলো অনেক আগেও আমাকে বলেছেন যে ওই ঘটনার সাথে সরাসরি আপনার মূলত দায়িত্ব ছিল যে রেডিও স্টেশনটা দখলে নেওয়া এবং সেটার নিয়ন্ত্রণ রাখা। যারাই ঘটিয়েছে, যেভাবেই ঘটেছে, আপনি ওইটার পার্ট। কখনো মনে হয়েছে যে এই শেখ হাসিনা এবং শেখ রেহেনা এই দুইটাও সেই দিন মানে নাই হয়ে যাওয়াটা মানে উচিত ছিল, এরকম মনে হয়েছে স্যার কখনো? নিশ্চিত। এখন দেখো, সেদিনের ঘটনায় 32 নম্বরে কি হয়েছে আমি সেটা বলেছি, কিভাবে যে লোকজন মারা পড়ছে সেটা আমি বলেছি। একটা কথা, সবাই বলে যে মুজিবকে হত্যা করা হয়েছে এবং শেখ হাসিনা যে বিচার করেছে ওই হত্যার বিচারে করেছে, কিন্তু আমি বলি না, মুজিবকে কেউ হত্যা করেনি। মুজিবের মৃত্যু মুজিব নিজেই ডেকে এনেছে। গত মুজিবের 44 মাসের রাজত্বকালে দেশে যে কি অনাচার অবিচার হয়েছে, সেটারই পরিণতিতে মুজিবের এই পরিণতি হয়েছে, এবং মুজিবকে যেতে হতো। এবং আরেকটা জিনিস, সেদিন মুজিবকে হত্যা করার প্ল্যান ছিল কি না ছিল সেটাও আমি সঠিক জানি না, কিন্তু পরবর্তী পর্যায়ে বলছি, আগে রশিদের বক্তব্যে বোঝা গেছে যে তাকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে পরে সামারি কোর্ট মার্শাল করে ওর মাধ্যমে তার এক্সিকিউশন করার হয়তো ওদের প্ল্যান ছিল। তবে এটা সত্য, মুজিবকে জীবিত রেখে কোনো পরিবর্তন তখন আনা যেত না। মুজিব যেরকম শক্তিশালী, তার আন্ডারে যেসব বাহিনীটা নিয়ে যেরকম কাজ করতেছিল, তখন মুজিবকে জীবিত রেখে কিছু পরিবর্তন মানে আনা সম্ভব ছিল না। এটা অনেক মানে সিভিলের লোকজন অনেকেই আমাদের কাছে এটা বলেছে যে মুজিবকে যেতে হতো। তবে যেভাবে মুজিব মারা পড়ছে দুঃখজনক ভাবে, আমিও দুঃখিত যে এইভাবে আমরা মুজিবের যাওয়াটা কেউ কল্পনা করে নাই, বা মুজিবের বাসায় যেসব লোকজন মারা গেছে বা অন্যান্য টার্গেটে যেসব মানে যারা লোকজন মারা গেছে তাদের কোনো পলিটিক্সের সাথে কোনো যোগাযোগ ছিল না, এর জন্য আমরা দুঃখিত। তবে হয় কি, এমন একটা বড় ঘটনা, এমন একটা কুতে
যাতে যুগ পরিবর্তনই একটা ঘটনায়, ঐতিহাসিক ঘটনায়, যে কিছু লোক মারা পড়া এটা অনাকাঙ্ক্ষিত কিছু না, এরকম হয় না। তবুও আমি বলবো যে দুনিয়া যত কুর ইতিহাস যদি তুমি দেখো, তার সাথে অনেক বেশি হতাহত হয়েছে। সেই ক্ষেত্রে 22 জন লোকের মৃত্যু সেদিন বিরাট কিছু না। এটা একজন আমেরিকার একজন জজ সাহেব এই মতামত দিছে যে 15ই আগস্ট যে অসাধ্য সাধন করেছে দেশের জন্য, যে ভবিষ্যতে যে ডেমোক্রেসির প্রক্রিয়াটা মানে নিয়ে এসেছে, সেই তুলনায় 15 জন লোকের মৃত্যু কিছুই না। যেখানে বাংলাদেশে প্রতিনিয়ত লোক বিভিন্ন কারণে পলিটিক্সে খুন খারাপি হচ্ছেই যাচ্ছে। অতএব এটা দুঃখজনক, সেদিন লোকজন যেভাবে মারা পড়েছে, এটা অন্যান্য লোকের কি ধারণা, আমার মতে আমরা এরকম কল্পনা করিনি, এরকম হতে দেওয়া হয়নি। তবে মুজিবকে জীবিত রেখে এটা কখনো চেঞ্জ আনা সম্ভব ছিল না। আচ্ছা স্যার, মানে এই যে 72-এর পর থেকে 75-এর আগ পর্যন্ত শেখ মুজিবের এই যে সময়টা মানে কেমন ছিল, একটু আপনারা তো ওই সময় নিজের চোখে দেখেছেন, এটা আমাদের আগ্রহ আছে জানার। ওকে ওকে শেখ মুজিব যখন বাংলাদেশে আসে 10ই জানুয়ারি 1972, তুমি তখন নিজেই, তোমার জন্ম হয় নাই, যোগী কাহিনী টাহিনী শুনে থাকো, ছবি টবি দেখে থাকো। দি রিসেপশন হি রিসিভড ইন ঢাকা এয়ারপোর্ট এবং পরে সরওয়ার্দী উদ্যানে লোকজনের ভালোবাসা যেরকম পেয়েছে, দুনিয়ার কোনো নেতা এরকম পেয়েছে বলে আমার মনে নাই। কারণ এটা সত্য যে 71-এর আগে মুজিবের অবদান ছিল বিভিন্ন, এটা অস্বীকার করা যায় না, বহু অবদান ছিল, লোকজনকে জাগ্রত করা, পাকিস্তানের এগেনস্টে করা। কিন্তু দুঃখজনক ভাবে যেই মুজিব সারা জীবন যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে মানুষের মানে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, হিউম্যান রাইটসের জন্য, আর তিনি ক্ষমতায় বসে কিছুদের মধ্যে এগুলো সব পাল্টে গেলে বনে গেলেন বিরাট একজন স্বৈরাচার, অত্যাচারী স্বৈরাচার। এটাই একটা আশ্চর্যের ব্যাপার। তো মুজিবের 71-এর আগের মুজিব একরকম, 71-এর পরের মুজিব একরকম। ইভেন 71-ও মুজিবের যে মানে কার্যকলাপ সন্দেহ ছিল। মানে 7ই মার্চের ভাষণ, লোকে বলে বিরাট ভাষণ, অবশ্য আমার কাছে এটা কনফিউজিং। একদিকে উনি 4টা দাবি দাওয়া দেন মানে সামরিক বাহিনীর কাছে, অন্যদিকে বলেন এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, হেন তেন। এবং আওয়ামী লীগের লোকেরা মনে করে সেটাই হলো স্বাধীনতার ডাক। মুজিব কোনোদিন স্বাধীনতার ডাক দেয় সে দেয় নাই, এবং সে মানে বাংলাদেশের স্বাধীনতা উনি চান নাই, উনি চাইতেছিলেন পাকিস্তান একত্রে থাকুক এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী তা হবে। আমি এখানে একটা জিনিস উল্লেখ করি, জগলুল হোসেন, উনি লন্ডন প্রবাসী একজন বাঙালি, স্বাধীনতা পদক উনি পেয়েছেন স্বাধীনতার পক্ষে তার অবদানের জন্য, এবং তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক। উনি একটু উল্লেখ করেছেন, আমি একটু উল্লেখ করি, উনি মুজিবের আমলের যে মানে কিছুটা মানে উনি বলছেন, আমি সেটা একটু বলছি। মুজিবের পক্ষে দীর্ঘকাল আওয়ামী ভারতীয় প্রচারণা ও 15 বছর ধরে বাংলাদেশ তার মূর্তি, মুজিব মূর্তি বানানোর পর অনেকে বলেন মুজিব ছিলেন স্বাধীনতা স্থপতি, কিন্তু বাস্তবে মুজিব কখনো স্বাধীনতা স্থপতি ছিলেন না। এটা আমার কথা না, এগুলো হলো জগলুল হোসেনের কথা। মুজিব কখনো স্বাধীনতা ঘোষণা করেননি বা চাননি। 25শে মার্চ 1971 রাতে তিনি নিজের ও নিজের পরিবারের নিরাপত্তা এবং পরিবারের জন্য মাসিক 1500 রুপি, এখনকার দিনে কয়েক লক্ষ টাকা ভাতার ব্যবস্থা করে আত্মসমর্পণ করেন। বিদ্রোহ দমনের পর তাকে প্রধানমন্ত্রী করা হবে, ইয়াহিয়ার এই আশ্বাসে তিনি ইয়াহিয়ার সঙ্গে সহযোগিতা করেন। 25শে মার্চ রাতে তিনি ছিলেন ইয়াহিয়ার প্রথম সহযোগী ও জাতীয় বিশ্বাসঘাতক। জাতীয় বেঈমান মুজিব 1972 থেকে 75 এক ফাঁসিবাদী জালেম শাহী কায়েম করেন। মুজিব আমলে আওয়ামী লীগ ও তার ভারতের কারসাজিতে রক্ষী বাহিনীর হাতে নিহত হয় 30,000 দেশপ্রেমিক। দেশে চলে বর্বরতা, হত্যা, গুম, নিপীড়ন। আমার এই সংখ্যালঘু ব্যাপার, আইনজীবী দুর্নীতি, অনেক কিছু উনি লিখেছেন। এখন
সেখানে সবকিছু উনি বলেন নাই। এর মধ্যে আরো আছে 30,000 দেশপ্রেমিত খুন করেছে রক্ষী বাহিনী দিয়ে, ইনক্লুডিং সিরাজ শিকদার। 62,000 জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এনিবডি নট নোয়িং আওয়ামী লাইন, মুজিব লাইন, মুজিবের কথা তাকে জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এদের মধ্যে কাউকে পাওয়া গেছে, কাউকে আর কোনোদিন পাওয়া যায়নি। তারপরে আর ইমার্জেন্সি ডিক্লেয়ার করলো, আই থিঙ্ক 74-এ ইমার্জেন্সি ডিক্লেয়ার করে মানুষের বাক স্বাধীনতা সব বন্ধ করে, পলিটিক্স বন্ধ করে দেওয়া হলো, মানুষের মানে ফান্ডামেন্টাল রাইটস হ্যাজ বিন সাসপেন্ডেড। তারপরে বাকশাল দৈনিক পত্রিকা 4টার বাইরে কোনো দৈনিক পত্রিকা, 4টার বাইরে কোনো পত্রিকা থাকবো না, 4টা সরকারি পত্রিকা ছাড়া বাকি সব পত্রিকা বন্ধ। এগুলো সব বন্ধ করতে করে চতুর্থ সংশোধনের মাধ্যমে মানে তিনি নিজেকে জাতির পিতা বানালেন। তারপরে আর এই বাকশাল এসব সব চতুর্থ মাধ্যমে যা অনেক কিছুই আছে, এখন ডিটেল আমি ওসব যেতে চাই না। তারপরে বাকশাল কি হয়েছে সেটাও আমরা সবাই জানি, মানে 75-এর জানুয়ারি দিকে বাকশাল গঠন করে। বাকশালের পরে সব পলিটিক্যাল পার্টি সব ব্যান করে দেওয়া, একমাত্র বাকশালই ছিল। এবং বাকশালের মধ্যে মিলিটারি, সামরিক, কি জানে বলে, ব্যুরোক্রেসি সবাইকে এতে ফোর্স করা হলো জয়েন করার জন্য, সবাই এতে জয়েন করতে হলো। স্যার কামাল, তারপরে এই যে মনি, শেখ মনি, এদের ভূমিকা কেমন ছিল এই শেখ মুজিবের শাসনামলটাতে? ওয়াল ডিটেল আমি বলতে পারবো না, কারণ আমি তখন আর্মিতে ছিলাম, আর্মির কাজকর্মে ব্যস্ত ছিলাম। তো শোনা কথা বলে যে শেখ কামালের সাথে আমি তো বললাম, আমি যখন মুজিবনগর আসি, শেখ কামাল কিন্তু হি ওয়াজ ডিটেল, হি ওয়াজ ইয়াং সেকেন্ড লেফটেন্যান্ট, হি ওয়াজ ডিটেল টু টেক কেয়ার অফ মি। ইট ওয়াজ ভেরি নাইস, আই ফাউন্ড হিম ভেরি নাইস। এবং মুক্তিযুদ্ধের পরে তার সাথে আরো 2-1 বার দেখা হয়। যে মানে ওসমানীর এডিসি ছিল, ওই কারণে দেখা হইলো। তো আমি ওকে একদিন ওসমানী হেডকোয়ার্টারে দেখা হলো, তার সাথে জিজ্ঞেস করলাম যে কি তোমার এখন পরিকল্পনা কি? তো আমি বললাম যে, সে বললো যে বাবা আমাকে বলে আর্মিতে থাকতে। তো আমি বলছি না, আই থিঙ্ক ইউ শুড স্টে ইন দ্য আর্মি, আর্মিতে থাকো। কারণ আমি একটু মনে হয় থাকবো না, অর্থাৎ তার অন্য পরিকল্পনা চলতেছিল। সে কিছুদিন পরে শুনলাম যে সে আর আর্মিতে নাই, সে চলে আসছে। সে তখনও হয়তো আর্মি র্যাঙ্ক ছিল কিনা জানি না, সে বিভিন্ন আকাম কুকামে জড়িত পড়ছে। শুনছি ব্যাংক ডাকাতি, ইভেন ডালিমের যে ওয়াইফ যখন হাইজ্যাক হয় সেখানে নাকি সে ছিল, কিন্তু এগুলো ডিটেল আমি কিছু ছিল না, এটা অবশ্য শোনা কথা আমার। এবং কামালের মানে সংস্কৃততে কতটুকু সেটা আমি সঠিক নিজে বলতে পারবো না। ইউনিভার্সিটির ছাত্রদেরকে নিয়ে আসে অনেক কিছু করছে টরছে, এগুলো আসলে। তবে সে ইয়েতে নাই, মানে আর্মিতে তখন ছিল না। তখনও মনে হয় তার ছোট ভাই শেখ জামাল ছিল, কিন্তু সে মনে হয় চলে আসছে তখন। কিন্তু ডিটেল আমি কিছু বলতে পারবো না। তবে পরবর্তী পর্যায়ে অনেক কিছু শোনা করছে, সে বিভিন্ন মানে খারাপ কাজে জড়িত ছিলেন। তো আরেকটা জিনিস হলো, ওই যে শেখ মুজিবের আমলে যে জগলুর হোসেন তো সংক্ষেপে বলেছে ওই সময় কি করছে, কিন্তু ওই সময় যারা জীবিত ছিল, তোমরা তো অনেক ইয়াঙ্গার জেনারেশন, আজকালকার দিনে যারা আছে তারা অনেকেই মুজিবের আমলটা দেখে নেয়। কিন্তু মুজিবের আমলে সেই সময় যে কি ছিল, মুজিবের এগেনস্টে কেউ কথা বলতে পারতো না, আওয়ামী লীগের এগেনস্টে কেউ কথা বলতে পারতো না, কথা বললেই জেলে অথবা মৃত্যু। আর মুজিবের অনেক সাঙ্গ বাহিনী, অনেক মানে মুজিব বাহিনী ছিল, ছাত্র লীগ, আওয়ামী লীগের, যুবলীগ, এরা তো চতুর্দিকে ছড়ানো বড়ানো আছে। তারপর লুঠতরা চতুর্দিকে হলো, দেশে একটা মানে মহামারী ফ্যামিন শুরু হলো। এবং ফ্যামিনে অনেকে মনে করে এটা তো একটা আল্লাহর দেওয়া, এটা তো আমাদের করা কিছু না। কিন্তু কোনো সাহায্য সামগ্রীর অভাব ছিল না দেশে, প্রচুর সাহায্য সামগ্রী আসছে বাংলাদেশে এই মানে দুর্দিনে 74-75-এ, কিন্তু সেগুলা কিন্তু লোকের কাছে পৌঁছেনি। এবং জানা মতো সেই মানব সৃষ্ট দুর্ভিক্ষে, যেটা অমর্ত্য সেন কলকাতার নোবেল বিজয় আমাদের নিয়েই বলছে, এটা একটা মানব সৃষ্ট মানে দুর্ভিক্ষ। সেই দুর্ভিক্ষে সরাসরি মারা পড়ে 5 লক্ষ, এবং আরো 1 লক্ষ পরবর্তী পর্যায়ে অনাহারে মরে। মোটামুটি 15 লক্ষ লোক মারা যায় সেই দুর্ভিক্ষে। এটা সব মানব সৃষ্ট। খাদ্যদ্রব্যের অভাব ছিল না, কিন্তু ওগুলা লোকের কাছে যায়নি। জামা কাপড় ছিল না। আমরা সবাই ওই তখনকার দিনে ইত্তেফাকে মনে হয় বড় আকারে প্রকাশ পায় সে বাসন্তীর কাহিনী, জাল পরা। এখন জাল পরা হয়তো একটু অতিরঞ্জ হতে পারে, কিন্তু কথা হলো তখনকার লোকের কাপড় ছিল না, মহিলা লোকের কাপড় ছিল না যে বাইরে যাওয়ার, ভিতরে, এই জন্য ঘরের ভিতরে থাকতো। তো এই পরিস্থিতি তখন ছিল দেশে, অথচ মুজিবের বাসায় খাওয়ার কোনো অভাব ছিল না। এটা কিছু একটা কমেন্টে আমি দেখলাম যে
একদিকে লোকে খাওয়া পাচ্ছে না, অন্যদিকে মুজিবের 2 ছেলের বিয়ে রাজকীয় হাইলে, রাজকীয় স্টাইলে মুজিবের 2 ছেলের বিয়ে হয়, মানে জুলাই মাসে, 15ই আগস্টের 1 মাস আগেও। এক্স্যাক্টলি 15ই আগস্টের 1 মাস আগে মানে রাজকীয় স্টাইলে একেবারে ভুড়ি ভোজ করে ওখানে, মানে যেখানে পথেঘাটে লোক মারা যাচ্ছে। তারপরে আমার এখনো মনে আছে মুজিবের 75-এ তার জন্মদিন পালন করে, ওটা কি জুনে না জানি কবে, আমি তখন কুমিল্লাতে বাড়িতে নাই, বৃষ্টির দিন, মুজিব তার দোতলাতে দাঁড়ায় আছে আর প্রসেশন দাঁড়াইতেছে, একেবারে মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে মহিলা টহিলা লোকজনের জামা কাপড় বিচিকিচ্ছার চেহারা, আর আমাদের ক্যামেরাম্যানরা এমন বেরসে ওই ফোকাস করে ওসব মহিলাদের উপরে ফোকাস করে। দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন। এরকম মানে রাজার মতো অবস্থা, অথচ পথে ঘাটে লোক খেতে পেত না, মারা পড়তো, এবং লোকে এগুলা যারা তখন বেঁচে ছিল তারা দেখেছে। এবং মানে আবর্জনার স্তূপের মধ্যে, লোকের মধ্যে এবং কুকুর বিড়ালের মধ্যে খাওয়া দাওয়া নিয়ে ঝগড়া হইতে, এটাও নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। এটা কোনো আমার বানানো কাহিনী, আমি কোনো কল্প কাহিনী বলতেছি না। তখনকার দিনের খবরের কাগজ যদি তুমি খোলো, এগুলো তুমি দেখতে পারো। আমি একটু দেখাতে চাই লোকজনকে। স্যার, আমাদের আর 2টা প্রশ্ন আপনার কাছে জানার আছে। আচ্ছা, বলো। সেটা হচ্ছে, ভারতের এই যে 16ই ডিসেম্বর আমাদের বিজয় হলো, সেখানে ভারত এবং টিল নাও আপনার লাস্ট যে আপনার 16 ডিসেম্বর গেল, সেখানেও কিন্তু নরেন্দ্র মোদী তার ফেসবুক এবং টুইটারে টুইট করেছে যে এটা তাদের বিজয়, পাকিস্তানের সাথে তাদের ভারত পাকিস্তান ওয়ার ছিল এবং সেখানে তাদের বিজয় হয়েছে, এটা বলেছে। আমরা সেই সময়ের সেই ছবিগুলোতেও দেখেছি আমাদের বাংলাদেশের কেউ ছিল না, মানে আপনাদের কাউকে রাখা হয়নি কেন? এটা বলতে গেলে আমাকে একটু পিছনে যেতে হয়। যুদ্ধ শেষের পরে 16 ডিসেম্বরের পরে আমি সিলেটে, আমরা শ্রীমঙ্গল চা বাগানের আশেপাশে, আমরা ওখানে আমার 2 ফিল্ড ওখানে আমরা সংগঠিত করি, ওখানে থাকি। একদিন আমি বাইরে কোথায় যেতেছিলাম, যেতে স্কুলের প্রাঙ্গণে বিরাট অস্ত্রের সামগ্রী এবং ইন্ডিয়ান কিছু অফিসার ওগুলা দেখাশোনা করতেছে, হিসাব কিতাব করতেছে। আমার কাছে একটু খারাপ লাগলো। আমি যাই, ওখানে ইনচার্জে ছিলেন একজন কর্নেল বাঙালি, তো ওনার কাছে আমি জিজ্ঞেস করলাম, স্যার হোয়াট ইজ হ্যাপনিং? আমি স্টক টেকিং করতেছি। উনি জবাব দিলেন যে স্টক টেকিং করতেছি। আমি বলছি কেন? এগুলো তো আমাদের করা উচিত। উনি প্রথম তো আমার এই কেন রব্দ শুনে একটু ঘাবড়ায় গেলেন, যে এই ছোকরা ক্যাপ্টেন এসে আমাকে প্রশ্ন করার কে? তো তখন আমি আরো বললাম যে এগুলো আমাদের প্রাপ্য, আমাদের আর্মি হবে, এগুলো তো আমাদের নিতে হবে। তো উনি বলেন যে দেখো, তোমাদের আর্মির দরকার নাই, কারণ আমরা আছি, আমরা তোমাদেরকে সাহায্য করবে, তোমাদের অস্ত্র দরকার হলে আমরা তোমাদেরকে দেব। তো তখন আমি বললাম যে দেখেন, যুদ্ধের সময় আপনারা আমাদেরকে সাহায্য করেছেন, আমরা তার জন্য খুবই কৃতজ্ঞ, কিন্তু আমরা এখন একটা স্বাধীন দেশ, আমাদের আলাদা মিলিটারি হবে, আর্মি হবে, আমাদের সব অস্ত্র দরকার, আর এগুলা যেহেতু পাকিস্তানের অংশ হিসাবে এগুলো আমাদের প্রাপ্য, এগুলো আমরা নিতে পারি। সে আমার উত্তর পছন্দ করে নাই, একটু ভূ কুচকিয়ে অনেকক্ষণ বললো যে দেখো, এটা পলিটিক্সের ব্যাপার, লেট দি পলিটিশিয়ানস ডিসাইড অ্যাবাউট ইট, আমি আমার কাজ করতেছি, আমার কাজ আমাকে করতে দাও, এই বলে আমাকে কথাটা ধমকের সুরে দিয়ে আফটার অল ইজ এ ফুল কর্নেল বাঙালি, আর আমি একজন ছোটখাটো ক্যাপ্টেন, আমাকে দিয়ে উনি ওনার কাজ শুরু করে দিলেন। এর প্রেক্ষিতে আমি একটা বলতে চাই, এটা ডালিমা উল্লেখ করেছে, তার হচ্ছে 7 দফা চুক্তি, যেটা মুজিবনগর সরকার ইন্ডিয়ার সাথে করেছে। এটা শুরু হয়েছিল জুলাই মাসে, তারপরে মনে হয় আলটিমেটলি সাইন হয় অক্টোবরে না কখন। এই 7 দফা চুক্তি আমার কাছে এখানে আছে, 7 দফা, আমার এই বইতে 7 দফা চুক্তি লেখা আছে। সেই 7 দফা চুক্তিতে বলা হয়েছে যে বাংলাদেশের কোনো স্ট্যান্ডিং আর্মি থাকবে না, একটা আধা সামরিক বাহিনী থাকবে, রক্ষী বাহিনীর মতো, যেটা ইন্ডিয়া ট্রেন করবে, অর্গানাইজ করবে, তারা তাদের হুকুম মতে চলবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ইন্ডিপেন্ডেন্ট থাকবে না, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর অনুকূলে যেতে হবে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সবকিছু ভারতের মাধ্যমে করতে হবে। এরকম মানে 7টা চুক্তি আছে, এগুলা মধ্যে কয়েকটা চুক্তি, এগুলা এরপর বিভিন্ন ভাবে এগুলা করা হয়েছে, কারণ এগুলা কখনো এটা মুজিবনগর সরকার বা বাংলাদেশ সরকার এটা কখনো জনসম্মুখে আনে নাই। এটার একটা হলো অলি আহাদের বইতে একটা ভার্সন আছে, যেটা আমার বইতে আমি উল্লেখ করেছি, আর একটা ভার্সন আছে ডক্টর কালীনাথ বৈদ্য, তার বইতো
একটা আছে, একটু হেরফের আছে, কিন্তু যেহেতু এটা কোনো জনসম্মুখে আনা হয় নাই, এই জন্য কিছুটা শব্দের হেরফের আছে, এটা বলা হয়েছে। সেটা অ্যাজ আই সেড আমার এই বইতে এটা আমি লুকে করেছি, বইয়ের শেষ দিকে আছে। এই 7 দফাটা পরে আবার মুজিব এবং ইন্দিরার মাধ্যমে মার্চ মাসে 72 মার্চ ঢাকায় 12 দফাতে রূপান্তরিত করে, মানে 7 দফারই এক্সপানশন, 12 দফা করা হয় 25 বছরের একটা কাইন্ড অফ দাসত্ব চুক্তি। এটা নিয়ে আমি আরেকটা একটু কথা বলতে চাই। এই 25 বছরের দাসত্ব চুক্তি, একটা কথা বলতে বলতে আরেকটাতে চলে যাই। 1972 অগস্ট মাসে 20 অগস্ট লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন, তখন সে লেফটেন্যান্ট কর্নেল হয়েছে না বেশি জানি না, লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন একটা আর্টিকেল লিখছিলেন, মানে ছোট্ট হলিডের প্রথম পেজে উঠেছে, হিডেন প্রাইড অফ দ্য ফ্রিডম ফাইটার্স, 20 আগস্ট 1972। সেটাতে এই 25-এর গোলামী চুক্তির ব্যাপারে সেটা লিখেছেন যে বাংলা, মানে তার কথায় বলল যে বাংলাদেশকে ভারতের কাছে বন্দি করে রাখা হয়েছে। এখন যেই ফ্রিডম ফাইটাররা যুদ্ধ করেছে তাদের পথে ঘাটে দেখা যায় যে তারা ডিমোরালাইজড, যেই স্পিরিট নিয়ে যুদ্ধ করেছে সেই স্পিরিট তাদের কাছে নাই। কেন? যাই হোক, সে আরো কিছু লিখেছে। এটা তো আওয়ামী লীগের কাছে সরকারের একটা মানে বোমা। শেখ মুজিব তখন দেশে নাই, সে তার একটা পেটের অপারেশন করতে মানে রাশিয়াতে আছে, কিন্তু খবর তার কাছে পৌঁছে গেছে। তখন উনি বলেছেন যে আমি ফেরত আসি, দেখি এটা কিছু বিহিত করবো। শেখ মুজিব ফেরত আসার পরে সফিউল্লাহকে ডাকলেন, জিয়াউদ্দিনকে ডাকলেন মাপ চাইতে এবং তাদের এটা উইথড্র করতে। সফিউল্লাহ তো নিজে থরথর করে কাঁপতেছে, কিছু বলার কিছু নাই, কিন্তু জিয়াউদ্দিন ইজ এ প্রাউড সোলজার, প্রাউড ম্যান। সে কিছুক্ষণ পরে বাইরে টাইরে যায়, আসে বলছে আমি একটু চিন্তা করি, বাইরে ফেরত এসে যায়। সে সোজা করে, সরি স্যার, আমি যা বলেছি আমি অন্যায় কিছু বলিনি, আমি কোনো মাপ চাইতে পারবো না, এই বলে সে মাপ চলে আসছে। মজার কথা হলো ওই দিন জুলাই মানে অগাস্টের 20 তারিখে আমারও একটা আর্টিকেল দৈনিক বাংলাতে প্রকাশ হয়। আমার পাকিস্তান থেকে আমি কিভাবে পালায় আসছি সেই কাহিনীটা দৈনিক বাংলার মানে প্রকাশ হয়। এই দুইটা আর্টিকেল মিডিয়াতে যাওয়ার জন্য জিয়াউদ্দিনকে, তখন সফিউল্লাহ কিন্তু আর্মির মানে সফিউল্লাহ তখন ইয়ে না, আর্মি চিফ না, সে তখন ব্রিগেড কমান্ডার। আমাকে এবং জিয়াউদ্দিনকে দুইজনে ডাকা হলো হেডকোয়ার্টারে। আমরা কেন মানে সেনাবাহিনীর ক্লিয়ারেন্স ছাড়া এগুলা পেপারে দিলাম। জিয়াউদ্দিন অবভিয়াসলি তার আর্টিকেল সরকারের এগেনস্টে, আমার আর্টিকেল কোনো সরকারের এগেনস্টে না। যেহেতু তার আর্টিকেল সেদিন পাবলিশ হয়েছে, সেদিনই আমারটাও পাবলিশ হয়েছে এবং ধারাবাহিকভাবে 5-6 দিন সেটা আরো পাবলিশ হইতেছিল। তো জিয়াউদ্দিনের সাজা তো আমি বলেছি তার কি হয়েছে, ডিসমিস। আমাকে মোটামুটি একটা মানে কি জানি বলে তিরস্কার চিঠি দিয়ে বলে, চিঠি দিয়ে দেওয়া হলো যে এটা করা ঠিক হয় নাই। তখন আমি কিন্তু বলেছিলাম যে আমি এটা একেবারে যে মানে সেনাবাহিনীর অবসরে করেছি তাই নয়, আমি একজন ডিজিএফআই, তখন একজন বন্ধু ছিল আমার, মেজর নাম ভুলে গেছি, ওনার কাছে আমি একজন বলেছিলাম যে স্যার আমি এরকম একটা লেখা লিখেছি, এটা কি আমি মানে পেপারে দিতে পারি? উনি বলেন যে আমাদের আর্মির বিরুদ্ধে যদি কিছু না থাকে দিতে পারে, কোনো অসুবিধা নাই। ওটা আমি একটা হা হিসাবে ওটা দিয়ে দিয়েছি। তো আমি ওটা মেনশন করলাম যে আমি তো পারমিশন নিয়েই দিয়েছি। বললো যে মানে ইউ ডোন্ট ওয়ার্ক অন দ্য ডিজিএফআই, ইউ ওয়ার্ক অন দ্য আর্মি। আমি বলেছিলাম আমাকে যাই হোক বড় কিছু সাজা আমাকে দেয় নাই, সেটা হলো দ্যাট ইজ দি এন্ড অফ ইট। এখন কথা বলতে চলে গেলাম অন্যদিকে, যে হাতিয়ার যখন আমি দেখলাম যে এই হাতিয়ার গুলা ইন্ডিয়ার হাতে চলে যাচ্ছে, তখনই আমি ছুটে গেলাম জিয়াউর রহমানের কাছে। তখন জিয়াউর রহমানের হেডকোয়ার্টার ছিল সিলেট রেলওয়ে স্টেশনে, তার হেডকোয়ার্টার ওখানে। আমি ওখানে ছুটে গেলাম, যাই দেখলাম তখন দুপুরবেলা ওনারা একটা বুফে কারে বসে খাওয়া খাচ্ছেন, জিয়াউর রহমান, জিয়াউদ্দিন, ক্যাপ্টেন পাটোয়ারি এবং অন্যান্য অফিসার সহ। আমি ওখানে যায়া সেলিউট করে বললাম যে স্যার, যা আমি যা দেখেছি আমি এগুলো বললাম আর কি, স্যার দিচ্ছি দিতে। তো জিয়াউর রহমান আমার কথা শুনলেন, কেন কোনো রিয়াকশন আমার দেখলাম না। উনি খেতেছিলেন, আমার কাছে একটু ভিতরে ভিতরে মানে একটু রাগই লাগলো যে এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি ওনাকে বললাম, ওনার কোনো রিয়াকশন আমি পেলাম না। তো উনি বললেন যে বসো, খানা খাও। আমি রাগের ছোট বলছি স্যার আমার খিদে নাই, দাঁড়ায় আছে। ওটা যে ওরা অবভিয়াসলি ওনার পছন্দ হয় নাই, ওর বসো। উনি আমাকে হুকুম দিলেন বসো। অবভিয়াসলি বলার সাথে সাথে আমার পাশে ছিল ক্যাপ্টেন পাটোয়ারি, সে আমাকে এলবো দিয়ে ধাক্কা দিয়ে চুপচাপ এ নিয়ে কথা বলেছে, বসো, এ নিয়ে কথা বলো না, মানে আমাকে ইশারা বুঝাই দিল ডোন্ট টক। আমি বসে পড়েছি। বসে পড়ে তো জিয়াউর রহমান একজন সিপাহী একটাকে বললো যে সাহেবের জন্য খানা আনো। বাংলায় বললো খানা আনো, খানা।
আসলো। তো খেতে খেতে কিছুক্ষণ পরে মনোজ জিয়াউর রহমান নিজে প্রত্যেকে ঠিক করছেন যে ভারতীয়দের উপলক্ষে বলছেন তারা যুদ্ধ করেছে, তাদেরও অনেক ক্ষতিকতা হয়েছে, তারা কিছু যুদ্ধের সামগ্রী নিতেছে, ইটস ওকে, আমার কথায় মনে হলো যে এটা জিয়াউদ্দিনের কথা নয়, জিয়াউর রহমানের কথা নয়, কারণ যে জিয়াউর রহমানকে আমি চিনেছি গত কয়েক মাস, তার কথা নয়, এটা তাকে শেখানো বলি। এবং এটা বলতে চান আমার সামনে ছিল জিয়াউদ্দিন, সেও মুখে আঙ্গুল দিয়ে বললো যে ডোন্ট টক অ্যাবাউট ইট এনিমোর, অর্থাৎ বোঝা যায় সবাই জানে কিন্তু কেউ এই ব্যাপারে কিছু বলতে পারছে না। আমরা মেজর জলিলের কাহিনী আমরা সবাই জানি, ডালি ভোতার কথাই বলেছে। মেজর জলিলের যে কোর্ট মার্শাল হয়, সেই কোর্ট মার্শাল আমি একজন মেম্বার ছিলাম। এই উপলক্ষে মেজর জলিল এবং সেই কোর্ট মার্শালের আবার চেয়ারম্যান ছিলেন কর্নেল তাহের, এই দুজনের কাছে আমি আসি এবং তাদের কথাবার্তা আমি অনেকটা ইন্সপিরেশন পাই, তাদের কাহিনী অনেক শুনেছি। তো সে তার কাছেও শুনেছি সে এসব বাধা দিতে গেছিল, মানে অনেক ইন্ডিয়ান আর্মি এসব ট্রাক ভর্তি করে মানে এসব অস্ত্র শস্ত্র নিয়ে যাচ্ছিল, সে এটা বাধা দিতে গেছিল, এই জন্য নাকি তাকে অ্যারেস্ট করা হয়েছিল। কিন্তু অ্যারেস্টের যে চার্জ গুলা দেওয়া হলো তার মধ্যে ওই বাধা দেওয়ার কাহিনী অন্য ছোটখাটো মানে অভিযোগ দিয়ে তার কোর্ট মার্শাল হলো, আলটিমেটলি হি ওয়াজ রিলিজড, হি ওয়াজ অ্যাকুইটেড, ওয়াজ রিলিজড। তো এই হলো মানে ইয়ের কি জানি বলছিলাম যে ভারতীয় বাহিনীর বাংলাদেশের যে লুটতরাজের কাহিনী, আর এটা ওই 7 দফারই ফলশ্রুতি। 7 দফাতে বলা হয়েছে আমাদের আর্মি থাকবে না, অতএব অস্ত্র শস্ত্র তারা সব নিয়ে যাবে। 7 দফাতে বলা হয়েছে রক্ষী বাহিনী তারা করবে, ওদেরকে দিয়ে খুন খারাপি করবে, এটা তাদের কথাই চলছে। আমাদের প্রথম আমলে আওয়ামী আমলে আমাদের কোনো কিছুই স্বাধীন ছিল না, সবকিছুই ভারতের অনুকরণে হয়তো। হাসিনার আমলে এমনকি আমাদের আর্মির সিনিয়র অ্যাপয়েন্টমেন্ট ওগুলা ব্যুরোক্রেসি সিনিয়র অ্যাপয়েন্টমেন্ট গুলো সব নাকি ভারতের দিল্লির অনুমোদন কমে হতো, তাদের কথা মতো হতো। কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না, বাট আপাত দৃষ্টিতে মনে হলো যে তাই। এখন তোমার প্রশ্ন ছিল সেটা হলো আমার প্রথম ঘটনা। আচ্ছা, এই যে হস্ত্রগুলা নিয়ে আমি যে এটা কথা বলেছি, বাধা দিয়েছিলাম, এটা পরবর্তী পর্যায়ে আমি বুঝতে পেরেছি যে এর সাজা আমাকে পেতে হয়েছে, কারণ এই খবর ওখানে চাপা থাকেনি, উপরে চলে গেছে। আমাকে সাথে সাথে আমার নিজের ইউনিট আর্টিলারি থেকে আমাকে ট্রান্সফার করে ফার্স্ট বেঙ্গলে নিয়ে না হলো, অ্যাটাচ করে না হলো, অন্য একটা মানে অন্য অজুহাতে আমাকে ট্রান্সফার করা হলো। এবং আমাকে যে খেতাব দেওয়া হলো সে খেতাব দেওয়া ব্রাউন গেট করে ছোটখাটো একটা দেওয়া হয়েছে আমাকে। জিয়াউর রহমান যদিও নিজে কিন্তু রেকমেন্ড করেছিলেন one of the highest awards in the gallantry because he has seen what I have done in the war and he has recommended, কিন্তু প্রথম যেটা পাইছি আমি প্রথমে পেয়েছিলাম সেটাকে ডাউনগ্রেড করে ছোট একটা দিয়েছে। যাই হোক, পরের কথা। আর দ্বিতীয় খটকাটা যেটা তুমি বললা যে তোমার যে মেইন প্রশ্ন ছিল যে সারেন্ডার সেরিমনিতে কোনো বাঙালি কেউ মুক্তি বাহিনী কেউ ছিল না কেন, তো প্রথম খটকা তো আমার লাগলো যে কেন এইসব হাতিয়ার গুলা মানে ইন্ডিয়ারা নিয়ে যাচ্ছে। দ্বিতীয় খটকা, তখনকার দিনে কিন্তু সেলফোন ছিল না, খবর আমরা কিছু জানতাম না, আমরা সিলেটে ঢাকায় কি হচ্ছে অত ডিটেইল আমরা জানতাম না, অর্থাৎ আমরা হয়তো মানে কমান্ডাররা হয়তো জানতেন, আমরা নিচু স্তরের ছোটখাটো অফিসাররা আমরা অত ডিটেইল জানতাম না। পরবর্তী পর্যায়ে আমরা যখন ঢাকায় আসলাম, আমরা ঢাকা আসছি, কারণ ঢাকার ক্যান্টনমেন্ট তখন পুরা ইন্ডিয়ার আর্মির দখলে। সেকেন্ড বেঙ্গল আসছে, তাদের ব্যারাক নাই, জায়গা নাই, তাদেরকে থাকতে হয়েছে সরহদ্দি উদ্যানে। আমরা তারপরে আস্তে আস্তে তাদের জন্য জায়গা ভ্যাকেট করাতে আমরা যখন আসলাম মনে হয় তখন জানুয়ারির মানে মাঝামাঝি মাসের দিকে আমরা ঢাকায় আসলাম, তখন আমাদের জন্য ব্যারাক মানে খালি করা হলো। আমরা তখন ওখানে গেলাম, অন্যান্য জায়গাতে অনেকগুলো এখনো ইন্ডিয়ান আর্মির দখলে ছিল, তারা আস্তে আস্তে তারা ওগুলা খালি করতে লাগলো আর কি। তো পরে ঢাকায় এসে জানতে পারলাম যে সারেন্ডার সেরিমনিতে কোনো বাঙালি বা মুক্তি বাহিনীর কেউ ছিল না। এটাও আমার কাছে একটা খটকা লাগলো। কেন? কারণ আমরাও যুদ্ধ করেছি, আর আমাদের যুদ্ধ শুরু হয়েছে 25শে মার্চ রাতের থেকে, এটা মনে রাখো। কিন্তু সবাইকে আমি বলতে, আমাদের যুদ্ধ শুরু হয়েছে 25শে মার্চ রাতের থেকে। তারপরে 27শে মার্চ যখন মেজর জিয়াউর রহমান কালুরঘাটের থেকে অ্যানাউন্স করে যে আমরা মুক্তিযুদ্ধ শুরু করেছি, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা আমাদের মাতৃভূমি রক্ষা করব, তারপরের থেকে সর্বস্তরের লোকজন গিয়েছে। এর আগে কেউ কোনো স্বাধীনতার ডাক দেয় নাই। আওয়ামী লীগ বা অন্য লোক যত জাতি আজেবাজে কথা, সব মিথ্যা কথা। শেখ মুজিব তো বলেই নাই, বলার তার ইচ্ছা ছিল না। এমনকি তাজউদ্দিন রেডিও
একটা রেডিও নিয়ে গেছে, একটা লিখিত ভাষণ নিয়ে গেছে ইন্ডিপেন্ডেন্সের, মুজিব রিফিউজ করেছে, সেটা করবে না, কারণ আমি যদি এগুলো করি উনি বললেন আমার বিরুদ্ধে এগুলো সাক্ষী হয়ে থাকবে, আমার বিচার করবে। চিন্তা করো, তখনও শেখ মুজিবের ওই ট্রেজনের চিন্তা সে করে নাই। আওয়ামী লীগ অনেক কাহিনী বানাইতেছে, সে নাকি অ্যারেস্ট হওয়ার আগে সে মানে স্বাধীনতার কি জানি বলে 27 তারিখ হরতাল বলে গিয়েছেন। এক্স্যাক্টলি 27 তারিখে হরতাল ডাক দিচ্ছে, তার যদি তোমরা যায় নাকে তাল দিয়ে ঘুমা, 27 তারিখে হরতাল। এগুলো মানে শারমিন আহমদের বইতে এসব সব লেখা আছে, আমার কাছে শারমিন আহমদের বই আছে, লেখা আছে। তো সেই প্রেক্ষিতে এখন চিন্তা করো, মুজিব কোনো স্বাধীনতার ডাক দেয় নাই, চায় নাই। এই জিয়াউর রহমানের ঘোষণার পরেই লোকে জানতে পারলো, একটা ডাইরেকশন পাইছে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। তখনই আপামর জনতা, ছাত্র, শিক্ষক, যারা পুলিশ, বিডিআরের যারা যারা ছিল, এখনো মানে পলিটিক্যাল কোনো ডাইরেকশন পায়নি, তারা একটা ডাইরেকশন পাইলো, তারা যুদ্ধ শুরু করলো এবং একে একে সবাই জয়েন করা শুরু করলো। তারপরে মুক্তিযুদ্ধের কাহিনী আমরা সবাই জানি কিভাবে কিভাবে হলো। এখানে আমি একটু উল্লেখ করতে চাই, ভারতীয় পররাষ্ট্র সচিব ছিলেন জে এন দীক্ষিত, তিনি একটা বই লিখেছেন, আমার কাছে আছে, যে লিবারেশন এন্ড বিয়ন্ড, বাংলাদেশের লিবারেশনের উপরে। তিনিও কিন্তু এই যে সারেন্ডার সেরিমনিতে মুক্তি বাহিনী ছিল না, উনি নিজে কিন্তু এটা ক্রিটিসাইজ করেছেন। ইন্ডিয়ান সেনা সামরিক বাহিনী এবং পলিটিক্যাল লিডারশিপকে দিল্লিতে উনি এটা ক্রিটিসাইজ করেছে, ঠিক হয় নাই। কারণ মুক্তি বাহিনীর অবদান ছিল, তাদের যুদ্ধ শুরু হয়েছে 25শে মার্চ থেকে এবং 16ই ডিসেম্বর পর্যন্ত তারা রক্ত দিয়েছে, তাদের হতাহতি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদেরকে এতে সামিল করা উচিত ছিল, করা হয় না এটা। এবং যে সারেন্ডার সেরিমনিতে তাদেরকে যে সংশ্লিষ্ট করা হয় নাই, এটা তো সে ক্রিটিসাইজ করেছেন। এবং আরেকটা জিনিস দীক্ষিত তার বইতে লিখেছেন যে পূর্ব পাকিস্তান থেকে আলাদা করা, এটা কিন্তু ইন্ডিয়ার পরিকল্পনা 1947 থেকে। তারা 47 থেকে এটা পরিকল্পনা করে আসতেছে যে পূর্ব পাকিস্তান থেকে আলাদা করতে হবে, কারণ দুই পাকিস্তান, মাঝখানে ইন্ডিয়া একটা কোণঠাসা হয়ে আছে। এবং এই জন্যই তারা ইন্ধন যোগাইতেছিল গত 23 বছর থেকে, কিভাবে পূর্ব পাকিস্তান আলাদা করা যায়। অতএব 71-এ সেই সুযোগটা এসেছে, তারা এই জন্য সর্বান্তকরণে আমাদেরকে সাহায্য করেছে। না, অনেকে বলে যে মুক্তিযুদ্ধটা বাংলাদেশটা ইন্ডিয়া নাকি আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। ইয়েস, ইন্ডিয়া আমাদেরকে সাহায্য করেছে, হাতিয়ার দিয়েছে, আমাদের রসদ দিয়েছে, স্যাংচুরি দিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু ইন্ডিয়া আমাদেরকে স্বাধীন করে দেয়নি, আমাদের মুক্তি বাহিনী, আমাদের লোকজনই বাংলাদেশকে স্বাধীন করেছে। আরেকটা স্যার কঠিন প্রশ্ন করি স্যার, বলো। মুক্তিযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন মনে হয়েছে স্যার যে মুক্তিযুদ্ধে অংশ নেওয়াটা ভুল ছিল? আমি জীবনে 2টা কাজ ভালো করেছি, আর কোনো ভালো কাজ করিনি। অন্তত ছোটখাটো কিছু করতে আমি অন্তত 2টা কাজ জীবনে ভালো করেছি, তার জন্য আমার কোনো রিগ্রেট নাই এবং আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ, তিনি আমাকে সেই সুযোগটা দিয়েছেন। একটা হলো 71-এ আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি, আমার যৎসামান্য অবদান আমি দেখতে পেরেছি, যা কিছু আমার সাধ্যে ছিল আমি করেছি। দ্বিতীয়, 15ই আগস্টে দেশকে উদ্ধারকারী যে সূর্য সন্তানরা ওই ঘটনাটা ঘটেছে, তাতে আমি সংস্কৃত হতে পড়েছি। এই জন্য আমি 2টা কাজের জন্য নিজেকে আমি গর্বিত মনে করি। অতএব মুক্তিযুদ্ধ কালে আমার জগলুল হোসেনের কথা আমি বারবার বলি, শ্রদ্ধেয় মানুষ, উনি একটা জিনিস বারবার বলে, মুক্তিযুদ্ধের সময় 3টা ফোর্স কাজ করেছে। একটা হলো পাকিস্তান, তার পক্ষে ছিল আমেরিকান একটা ফোর্স, যেটা বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ চলতেছিল এটাকে দাবানো এবং পুরোটা আবার পাকিস্তানে পরিবর্তন করা। দ্বিতীয় হলো ভারত তো চাচ্ছিল বাংলাদেশকে আলাদা করা পাকিস্তান থেকে, সর্বান্ত করে তারা চেষ্টা করছিল। তৃতীয় ফোর্সটা হলো আমাদের মুক্তি বাহিনী বাঙালি, যাদের একমাত্র উদ্দেশ্য ছিল দেশকে স্বাধীন করা। পশ্চিম পাকিস্তানের 23 বছর পশ্চিম পাকিস্তানের থেকে তারা যে ভুগেছে সেটার থেকে নিজেকে মুক্ত করা, এটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। এবং তারা সেই লক্ষ্য, এবং তাদের শহীদের সংখ্যা 3 লক্ষ হোক বা 3 মিলিয়ন হোক সেটা প্রশ্ন নয়, কিন্তু শহীদ হয়েছে, একটা হত্যাযজ্ঞ হয়েছে, আমাদের মা বোনদের উপর অত্যাচার হয়েছে। সে একজন হোক, 2জন হোক, আমি জানি না, আমি আমার কারোর পরিচয় হয় নাই, দেখি নাই, কিন্তু এটা হয়েছে। ইতিহাস পড়ে, বই পড়ে সবাই জানে এটা ঘটেছে, অল্প হোক বেশ হোক, এরকম একটা ঘটনা ঘটেছে। অতএব সেই ক্ষেত্রে এই একটা মুক্তিযুদ্ধে
যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো অবদান নাই বা ইন্ডিয়া স্বাধীন করে দিছে, এটা আমার মনে হয় আমাদের যে শহীদদের প্রতি একটা অবমাননা, আমাদের দেশ যে লাঞ্ছিত মহিলাদের, দেশ যে তাদের জন্য একটা মানে ইনসাল্ট, এটা আমি মনে করি। যে হাসিনার আমলে প্রতি বছর যখন 16 ডিসেম্বর বিজয় দিবস হতো, ভারত থেকে লোকজন এনে ওদেরকে অতিথি বানায় বুঝাই দেওয়া হয় যে তোমরা আমাদেরকে স্বাধীন করে দিয়েছ, তোমাদের প্রতি আমাদের এই কৃতজ্ঞতা। এটা কত বড় একটা আমাদের জন্য কত বড় একটা অপমান, সেটা আমি মনে করি আর কি, কত বড় একটা অপমানজনক। আচ্ছা স্যার, আমরা শেষ প্রশ্নে আসি। সেটা হচ্ছে যে আমি মেজর ডালিমকেও আপনার করেছি, মানে এই প্রশ্নটা করেছিলাম যে বাংলাদেশের মানুষ আপনারা যারা 15ই আগস্ট, এবং যেটা বলছিলেন যে অবশ্যই মুক্তিযুদ্ধে আপনি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যেন তেন মুক্তিযোদ্ধা না। এবং 15ই আগস্টের ব্যাপারে তো আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমার যদি বয়স থাকতো, আমাকে যদি আপনি ওই সময় কোনোভাবে ডাকতেন, আমি যেই পরিস্থিতিতে থাকতাম সবার আগে বন্দুক নিয়ে আমি আপনার পাশে থাকতাম। তো এটা আমার একটা আক্ষেপ আছে, আমি ওই 15ই আগস্টের যুদ্ধে অংশ নিতে পারি নাই। এটার জন্য বাংলাদেশের মানুষ আপনাদের রেসপেক্ট করে। কিন্তু এত বড় 2টা যুদ্ধে অংশ নেওয়া একজন বিজয়ী যোদ্ধা, আমাদের দেশ নিয়ে কি এখন কোনো চিন্তা করেন না? আপনার পরিকল্পনা কি দেশে যাওয়ার কোনো এরকম চিন্তা ভাবনা করছেন কিনা? ইলিয়াস, এতক্ষণ আলাপ আলোচনার মাধ্যমে তুমি তো জানতে পারছো আমরা যারা 15ই আগস্টে জড়িত ছিলাম তারা কেমন দেশপ্রেমী। আমরা দেশের জন্য যুদ্ধ করেছি, জানের পরোয়া করে নাই। যেভাবে আমি পালাই আসছি পাকিস্তান থেকে, জিপ নিয়ে মরে যেতে পারতাম, অনেক অঘটন করতে পারতো। তারপরেও যুদ্ধের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান হয়েছে। এটা আল্লাহর মেহেরবানি যে আমি বেঁচে আছি এখনো। অতএব এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে আমি নিজেকে গর্বিত মনে করি। তো সেখানে দেশের প্রতি আমাদের ভালোবাসা সেটা বোঝা যায়, এবং সেই ভালোবাসার জন্যই 15ই আগস্ট ঘটনাটা ঘটেছে। কারণ দেশের জন্য আমরা যুদ্ধ করেছি, দেশ অধপতন যেতে যাচ্ছে, সেই অধপতন থেকে রক্ষা করার জন্যই আমরা 15ই আগস্টে জড়িত করেছি। এবং তখনকার সময় সূর্য সন্তান হিসাবে খেতাব দেওয়া হয়েছে, দেশকে উদ্ধারকারী, রক্ষাকারী করা হয়েছে। অতএব সেই প্রেক্ষিতে দেশে আমরা নিশ্চয়ই যেতে চাই। ডালি বা অন্যান্য যারা এখনো বিদেশে, কিছু কিছু লোক হাসিনা ঝুলাই দিছে, তারা চলে গেছে দুঃখজনক ভাবে। সত্য তাদের প্রতি সবার প্রতি আমার মানে সশ্রদ্ধ সালাম। তারা নাই আজকে আমাদের মধ্যে, কিন্তু যেই কজন আছে তাদের এখনো দেশকে দেওয়ার আমার মনে হয় অনেক কিছু আছে। তারা সবাই দেশে যেতে চায়, কিন্তু দেশে যাওয়ার কিছু অসুবিধা আছে। কারণ আমাদের এগেনস্টে হাসিনা এসে তো একটা বিচার ঘটালো, প্রহসনের বিচার। সেই প্রহসনের বিচারের মাধ্যমে আমাদের ফাঁসির হুকুম হলো। সেই হুকুম কিন্তু এখনো বলবৎ আছে। সেই যতদিন পর্যন্ত সেই হুকুমটা বলবৎ থাকে, আমাদের কেউ ভিতরে দেশে যেতে পারছে না। তারপরে শুধু সেটা নয়, এমনকি জেল হত্যার কাহিনী তো আমাদেরকে জড়ানো হয়েছে। থাকুক বা না থাকুক, জেল হত্যার কাহিনীতে আমি একটা মজার কথা বলি। সেদিন কিন্তু আমি ঢাকায় ছিলাম না, 3রা দিন আমি ঢাকায় ছিলাম না। আমি 2 তারিখে কুমিল্লা গেছিলাম একটা কাজে, অন্যজনের একটা কাজে। কাজটা ছিল কুমিল্লার এসপি সুপারিনটেন্ডেন্ট পুলিশের কাছে। আমি সেখানে ছিলাম, এবং 2 তারিখ রাত্রে আমি সার্কিট হাউসে ছিলাম। ওখানকার রেকর্ডে আছে। এবং মানে সেই এসপি এখন বেঁচে আছেন কিনা জানি না, তবে তার মেয়ে, যিনি আবার আমাদের একজন মানে সহযোদ্ধার স্ত্রী, তার সাথে দেখা হয়েছে। তারপর সেদিন আমি 3 তারিখে সকালে ক্যান্টনমেন্টে গেছি, ঢাকায় কি হয়েছে, কিছু একটা হয়েছে এই খবর জানার জন্য। কুমিল্লা যখন আমি গেছি, তো সেদিন সকালবেলা 3 তারিখে টি আলী, তখন হেলথ সেক্রেটারি, উনি কুমিল্লা গেছেন বানানোর জন্য, উনি মেডিকেল কলেজ উপলক্ষে ঢাকায় ছিলেন। উনি আমাকে ঘুম থেকে উঠে বললেন, মেজর সাহেব ঢাকাতে কিছু একটা ঘটনা ঘটে গেছে। তা আমি বললাম যে কি? আমি তখনও জানি না। বলে যে মানে খন্দকার মোশতাকরে নাকি হেলিকপ্টার উঠাই নিয়ে গেছে, হয়েছে, আমি কিছু জানতাম। তো আমি ওনাকে পাত্তা দিলাম না। আমি বললাম যে না, কিছু ঘটনা ঘটার সম্ভাবনা নেই, আমি একটু